যেটা সেটা হচ্ছে আমাদের সরল দোলন গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণটা আমরা এখানে প্রতিপাদন করব। সেটা কীরকম? আমরা জানি বেগ ইকুয়ালস টু কি ডিডিটি অফ এক্স, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণটাকে আমরা বলি বেগ। আবার এবং ত্বরণ ইকুয়ালস টু কি ডিডিটি অফ ভি, মানে সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ বা বেগের ডিফারেন্টিয়েশনটাকে আমরা কি বলি ত্বরণ। এখন এই বেগের মানটা, এখানকার যে বেগের মানটা এখানে বসাই দিলে আমরা কি পাই, ডিডিটি অফ ভি এর জায়গায় ডিডিটি অফ এক্স বসাই দিই, তো ইন্টু ডিডিটি অফ এক্স, তাহলে এখান থেকে কী পাই ডি স্কোয়ার ডি স্কোয়ার, আর নিচে আছে ডিটি স্কোয়ার এক্স। তাহলে ত্বরণ ইকুয়ালস টু এটা আমরা বলতে পারি। আবার আমরা জানি বল, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এম এ, তাই তো? এফ ইকুয়ালস টু কি এম এ, তো এম এ, তো এম এর জায়গায় এর মানটা বসাই দেবো ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে তাহলে বল। আবার আরেকটা জিনিস হচ্ছে সরল ছন্দিত, এটা যেহেতু আমরা সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে করতেছি, সরল ছন্দিত স্পন্দনের বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং তার বিপরীতমুখী। আমরা এর আগে দেখছিলাম যে এখান থেকে সরল ছন্দিত স্পন্দনের এই করতে গিয়ে এই যে সরল ছন্দিত গতির বল সর্বদা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জন্য ঋণাত্মক। এই ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে যে বলের দিক যেদিকে সরণের দিক তার বিপরীত দিকে, ঠিক আছে? বা সাম্যাবস্থানের দিকে, সাম্যাবস্থানের দিকে মানে বলটা সবসময় কিন্তু সাম্যাবস্থানের অপোজিট দিকে কাজ করে, আর সাম্যাবস্থানের দিকে কাজ করে, আর সরণটা সবসময় সাম্যাবস্থান থেকে বিপরীত দিকে। তাহলে আমরা লিখতে পারি সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা কি পাই, এম ডিডি স্কোয়ার এক্স সমানুপাতিক মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে বল একেস্ট এটা, শুধু আবার বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এম ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স সমানুপাতিক চিহ্নটা উঠে দিয়ে মাইনাস কে আনতে পারি, কে এক্স, তাই তো? তাহলে নেক্সট হচ্ছে কি আমরা কি করব, ডি স্কোয়ার বা ডিটি স্কোয়ার এক্স এটাকে রেখে দিয়ে এই এমটাকে আমরা কি করব ওই পাশে পাঠিয়ে দেবো। এমটাকে পাশে পাঠিয়ে দিলে কি পাই, মাইনাস কে বাই এম ইন্টু এক্স, ঠিক আছে? আবার আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলছিলাম কে বাই এম, বা ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই এম, এটা আমরা লিখছিলাম এর আগে। তো ওমেগা স্কোয়ার সমান সমান তাহলে কী হবে কে বাই এম, তাহলে কে বাই এমের পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার দিয়ে দিতে পারি, কারণ ওমেগা ইস টু রুট ওভার অফ কে বাই আমরা ইউজ করছি এর আগে। তো ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে ডিটি স্কোয়ার এক্স প্লাস হয়ে যাবে প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা হচ্ছে সরল দোলন গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ, ঠিক আছে? এখানকার যেটা এখানে কে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে তার ত্বরণের সমীকরণ, আর এই যে এটা বোঝাচ্ছে তার কণিক বেগ, ওমেগা কি বোঝাচ্ছে কণিক বেগের বর্গ। দেখো কণিক বেগের বর্গ, এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। ম্যাথ কীরকম আসবে, এই সমীকরণটা দিয়ে দিবে এরকম, কিছুই চেঞ্জ করবে না, সব একরকম থাকবে, আর এখানে দিবে 25x ইকুয়ালস টু 0। তাহলে বলবে যে এখানে কণিক বেগ কত, তাহলে কণিক বেগ হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কত 5 স্কোয়ার এক্স হবে, তাহলে ওমেগা হবে 5, ঠিক আছে? আবার এখান থেকে ওমেগা না চায় তোমাকে বলতে পারে যে কম্পাঙ্ক কত, তো আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2πf বা এন, কম্পাঙ্ক যদি এন হয় তাহলে এখান থেকে ওমেগা কত পেলাম 5 বসায় এখান থেকে 2π এন এর মানটা বা কম্পাঙ্কের মানটা বের করতে পারি। আবার বলতে পারে টি কত বা পর্যায়কাল কত, তো 1 এন ইকুয়ালস টু এখান থেকে আমরা জানি কি ওমেগা ইকুয়ালস টু 2π/t, তো ওমেগা জানলে এখান থেকে ওমেগা দিয়ে টিটাও বের করতে পারবো। এটা হচ্ছে এখানকার মানে কী ম্যাথ আসতে পারে সেটা হচ্ছে এখানকার ফ্যাক্ট। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তরীকরণ সমীকরণ। এবার আসলে সরল দোলক এবং স্প্রিং নিয়ে কিছু কথা বলি। সরল দোলক আমরা এর আগে দেখছিলাম যে কোনো সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন সিম্পল হারমোনিক মোশন যে বস্তু থাকবে সে বস্তুর পর্যায়কালের সমীকরণ হচ্ছে 2π√m/k, ঠিক আছে? এখন সরল দোলক এবং স্প্রিং এই দুটোও কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি, কিন্তু এদের সামান্য পরিবর্তন হয়। এই যে ধ্রুবকটা সরল দোলক এবং স্প্রিং এদের
ভর এদের উপাদানের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে এই যে সরল দোলকের জন্য সেটা হচ্ছে কি L/G, ঠিক আছে। এম বাই কে এর পরিবর্তে কি আসবে এখানে L/G। তাহলে আমি যদি আমাকে যদি বলে সরল দোলকের ক্ষেত্রে আমরা এই কি পর্যায়কালের সূত্র বসাবো 2π√L/G। আর স্প্রিংয়ের ক্ষেত্রে 2 = 2π√, স্প্রিংয়েরটা হচ্ছে খুব সম্ভবত E/G। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভরটা ঝুলানোর পর স্প্রিং যতটুকু প্রসারিত হয়েছে সেটা, এইটা, হ্যাঁ। মানে ভর স্প্রিংটা এরকম ছিল, আমি যখন ভরটা ঝুলাই দিলাম, একটা ভর ঝুলালাম, ভরে একটা বস্তুকে ঝুলালাম, সে যতটুকু প্রসারিত হয়েছে, যদি সে এই পরিমাণ প্রসারিত হয়, এইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, এটা হচ্ছে সরল দোলকের জন্য। এগুলোও কিন্তু সিম্পল হারমোনিক মোশন বা সরল শোণিত স্পন্দন, সূত্রের গঠন একই, বাট এই কেটা আমাদের সরল দোলক এবং স্প্রিং এদের ভেদে আলাদা আলাদা, এই জন্য সূত্রটা চেহারাটা অন্যরকম। আর কি আছে, ওকে। দেন আমরা যেটা করব, সরল দোলন গতি সম্পন্ন বস্তুকণার গতি শক্তি, বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তি। তো ফার্স্টলি আমরা যেটা করব সেটা হচ্ছে গতি শক্তি, ইকে। তো গতিশক্তি, কোনো কিছু গতিশক্তি আমরা সমান জানি যে ½mv², ঠিক আছে। তো এখন ভি সমান সমান কি, ভি সমান সমান আমরা এই ক্ষেত্রে ½ ভি সমান সমান জানি, এর আগে আমরা ভি সলভ করছি, ভি সমান সমান পেয়েছিলাম এ ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, যদি আদি দশা থাকে তাহলে ডেল্টা, আদারওয়াইজ আমরা এখান থেকে বের করে নিতে পারি। যেমন ধরো ভি ইকুয়ালস টু, এটা বাদ দাও, ভি ইকুয়ালস টু হচ্ছে ডিডিটি অফ এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে ডিডিটি অফ এক্স এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি। যদি আদি দশা থাকে তাহলে আমরা ডেল্টা দিতে হবে, ধরো আদি দশা ডেল্টা, সেক্ষেত্রে আমাদের ডেল্টা দিতে হবে। তো আমরা ধরে নিলাম সে আদি দশা ছিল, আদি দশা না থাকলে জাস্ট ওমেগা টি দিলেই চলতো। তো ওমেগা টি প্লাস ডেল্টা, সেক্ষেত্রে আমাদের যদি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে আমাদের এটা ধ্রুবক, এটা সামনে চলে আসবে, এটা হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার, এটা সামনে চলে আসবে। তো বাকি থাকলো কি ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই জিনিসটা থাকলো। এখন একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই পুরোটাকে টি ধরে আমি ডিফারেন্সিয়েট করতে হবে। এই পুরোটাকে টি ধরলে কি হবে, ডিডিটি অফ সাইন টি ইকুয়ালস টু কি কস টি। তাহলে কস টি কি, কস ওমেগা টি, যেটাকে আমরা টি ধরছি সেটা পুরোটা লিখলাম কস ওমেগা টি। আর দেখো যাকে আমরা টি ধরছি, একে টি ধরছি, এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করো, পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ালো, ওমেগা টি প্লাস ডেল্টা, পুরোটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সেক্ষেত্রে এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে এটা প্লাস, যেহেতু আমরা একে একবার ডিফারেন্সিয়েট করবো প্লাস একে ডিফারেন্সিয়েট করবো। এখন একে যখন ডিফারেন্সিয়েট করবো, এই ওমেগাটা হচ্ছে কি ধ্রুবক, এই সামনে চলে আসবে, ঠিক আছে, এই সামনে চলে আসছে। আর টিকে ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে 1, স্যার কিছু দিলাম না, প্লাস দিয়ে আমরা এই ডেল্টা টি এর কোনো ফাংশন নয়, ডেল্টা একটা ধ্রুবক, আদি দশা যেমন একটা 30 ডিগ্রি বা 20 ডিগ্রি, আদি দশা একটা দশা থাকবে যেটা 10 ডিগ্রি হতে পারে, যে কোনো ডিগ্রি হতে পারে। তো সে আদি দশাটা একটা ধ্রুবক, সেটাকে আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি সেটা 0 পাবো। তাহলে 0 প্লাস 0 লেখা না লেখা সেম কথা। তাহলে আমরা একে ডিফারেন্সিয়েট করে জাস্ট ওমেগা পেলাম, কি হবে, ওমেগাটা সামনে চলে আসছে, ওমেগাটা যেহেতু ধ্রুবক, আর টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেলাম, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কি পেলাম, এটা হচ্ছে বেগ, এটা আমরা পেলাম বেগ। তো এই বেগের মানটা এখানে বসাই দিই, ইকে গতিশক্তির ফাংশনে বসাই দিই, কি নাম, মানটা হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ভি স্কয়ার আছে যেহেতু, সবার উপর স্কয়ার হয়ে যায়, ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমাদের যে ফাংশনটা দাঁড়াবে সেটা ইকে বা গতিশক্তি ইকে ইকুয়ালস টু ½ লিখলাম, আর ভি স্কয়ার হলে কি হবে, ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার
ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, টিটাও প্লাসের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এটা দাঁড়ালো। দেন আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান কি, আমরা এর আগে ইউজ করছি, ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে কে বাই এম। আমরা ইউজ করছি যেহেতু ওমেগা ইকুয়ালস টু রুট অফ কে বাই এম, তো ওমেগা ইকুয়ালস টু কে বাই এম, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ এম, ওমেগা স্কোয়ার পরিবর্তে দিতে পারি কে বাই এম এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তো এম এম কাটা, তো থাকবে কি হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এটা থাকলো আমাদের কি গতিশক্তির সূত্র। এখন দেখো এই কজ স্কোয়ার ওমেগা টি, কজ এটা কি একটা কোণ, কস থিটা, এটাকে থিটা ধরো, এটার মান হাইয়েস্ট কত হতে পারে, কস থিটার মান হাইয়েস্ট। তো দেখো আমাদের গতিশক্তির সমীকরণটা পেলাম হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগাটা টি প্লাস ডেল্টা। তো এই যে কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটার মান হাইয়েস্ট কত পারবে, কস থিটার মান, এটার মান যাই হোক না কেন, কজ ওমেগা টির মান ওমেগা টি প্লাস ডেল্টা, এই থিটার মান যাই হোক না কেন, এটা একটা কোণ, এটা দুইটা যোগ করে একটা কোণই পাবো, সেটার মান যাই হোক না কেন আমরা জানি কস থিটা অথবা সাইন থিটার মান হাইয়েস্ট হয় প্লাস মাইনাস ওয়ান। তাহলে এর মান যদি হাইয়েস্ট হয় প্লাস মাইনাস ওয়ান, আর সব মানের এক থেকে ছোট, হ্যাঁ এক থেকে ছোট, মাইনাস ওয়ান অথবা প্লাস ওয়ান হচ্ছে তার হাইয়েস্ট মান, মাইনাস ওয়ান হচ্ছে একেবারে সর্বনিম্ন মান, প্লাস ওয়ান হচ্ছে তার হাইয়েস্ট মান, আর সব মান এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই কস এর মান প্লাস মাইনাস ওয়ান যদি হয়, তাহলে দেখো এর মান যদি প্লাস ওয়ানও হয় বা মাইনাস ওয়ানও হয়, স্কোয়ার করলে ওয়ানই হবে। তাহলে এর মান যদি কস ওমেগা টি প্লাস ডেল্টার মান যদি ওয়ান হয়, তাহলে ই কে সমান সমান কি হয়, ই কে হয় ম্যাক্সিমাম। কারণ কি এগুলো সব ধ্রুব রাশি, কস থিটার মান হাইয়েস্ট হলেই এই পুরো রাশির মান হাইয়েস্ট হবে। তো কস থিটার হাইয়েস্ট মান ওয়ান, তাহলে গতিশক্তি কখন সর্বোচ্চ হবে, যখন এই কস থিটার মান সর্বোচ্চ হবে, মানে কস থিটার মান ওয়ান হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হবে হাফ অফ কে এ স্কোয়ার, কারণ এর মান ওয়ান হয়ে যাবে। তো ই কে ম্যাক্সিমামটা হচ্ছে কত, হাফ অফ কে এ স্কোয়ার, সেটা কখন, যখন কস ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, ক্লিয়ার। তো এটা গেল। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে দেখো এটা হচ্ছে ধ্রুবক, হাফ এটাও ধ্রুবক, শুধু এ বিস্তারটা হচ্ছে কি, বিস্তারটা আমরা চাইলে তরঙ্গের বিস্তারটা বাড়াইতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এই যে কোনো তরঙ্গের গতিশক্তি ই কে কিসের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তারপর আসলে আমরা বিভব শক্তি নিয়ে পড়ব, বিভব শক্তি, সরি শক্তি, তাই তো, বিভব শক্তি ইপি। ঠিক আছে, বিভব শক্তি নিয়ে পড়ার আগে আমরা এখান থেকে এই কার্ভটা একটু দেখে নিই। এই কার্ভটা কেমন হবে, এই কার্ভটা হবে যদি এরকম হয়, তাহলে দেখো কস ওমেগা টি প্লাস ডেল্টা, কস যেমন হাইয়েস্ট কখন হয়, যখন কস কত ডিগ্রি হয়, যখন তার আদি দশা থাকে। ঠিক আছে, এটা গ্রাফটা হচ্ছে এরকম, আমি দেখাই, এই এখানে এই গতিশক্তিটা হাইয়েস্ট হচ্ছে এখানে কোথায়, যখন টি ইকুয়ালস টু টি বাই টু সময়। ঠিক আছে, এটা হচ্ছে টি বাই ফোর, এটা হচ্ছে টি বাই টু, এটা হচ্ছে থ্রি টি বাই ফোর, এটা হচ্ছে টি, মানে আমি এখান থেকে জিরো সময়ে সে হাইয়েস্ট থাকবে। কীভাবে সে হাইয়েস্ট থাকবে, যদি কস থিটার মান জিরো হয়, কারণ কস জিরো ডিগ্রি মান আমরা জানি কত, ওয়ান। ঠিক আছে, কস জিরো ডিগ্রি মান ওয়ান। এখন সে যদি জিরো ডিগ্রিতে, তাহলে জিরো ডিগ্রি সে ম্যাক্সিমাম থাকবে ইকেটা, তাহলে আমি যদি জিরো ডিগ্রিতে কোথায় থাকবে, কস জিরো ডিগ্রি, এখান থেকে যদি স্টার্ট করি, এখানে জিরো ডিগ্রি, এখান থেকে সে কোথায় থাকবে, এদিকে যদি আমি গতিশক্তি দিয়ে প্রকাশ করি কিসে বরাবর, ওয়াই অক্ষ বরাবর, তাহলে জিরো ডিগ্রির সময়, এই যে জিরো ডিগ্রির সময় তার মান কত, ম্যাক্সিমাম। তাহলে সে কোথা থেকে শুরু হবে, এখান থেকে, কারণ এটাই সর্বোচ্চ মান ধরে নাও। তো এখান থেকে সে কী করবে, যখন কোণ বাড়তে থাকবে সে কমতে থাকবে, কমতে কমতে কী হয়ে যাবে, একেবারে জিরো হয়ে যাবে, তারপর আবার উঠতে থাকবে কত পর্যন্ত, এই জিরো ডিগ্রিতে যা ছিল সেটাই, সেই পর্যন্ত। এখন কথা হচ্ছে সে কোথায় গিয়ে আবার ম্যাক্সিমাম হবে আর কোথায় গিয়ে জিরো হবে। দেখো কস কত ডিগ্রি মানে জিরো,
cos 90 ডিগ্রি মান 0। তাহলে এখানে 90 ডিগ্রিতে এটা 0 ডিগ্রি ছিল, এটা 0 ডিগ্রি ছিল, এটা কত 90 ডিগ্রি বা 5/, কত 2। এখানে সে কি করলো 0 হয়ে গেল। আবার এখানে গিয়ে সে ম্যাক্সিমাম হলো, সেটা কত, নেক্সট কত ডিগ্রিতে সে আবার 1 হবে, প্লাস হোক মাইনাস হোক, যদি স্কয়ার করলে প্লাস মাইনাস যেটাই হোক, নেক্সট কত ডিগ্রিতে সে 1 হবে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপর কত, খুব সম্ভবত 135, নো হ্যাঁ 135, cos 135 ডিগ্রি মান কত, cos না 135 না, এটা হচ্ছে 0, 90, 90, তারপরে 180, 180তে, 180তে আবার 0 হয়ে যাবে। cos 180 ডিগ্রি মান কত, cos 180 হচ্ছে cos 2 × 90 প্লাস 0, 2 × 90 মানে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে গেলে যেহেতু 2 আছে cos cosই থাকবে, cos 0 ডিগ্রি মান 1, তাই তো, তাহলে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, তাহলে 90 ডিগ্রিতে 0, 180তে আবার যেহেতু cos 0 ডিগ্রি মান 1, তাহলে 180তে বা পায়ে গিয়ে সে আবার 1 হয়ে যাবে, ঠিক আছে, কারণ কি cos 90 ডিগ্রি মান, cos 180 ডিগ্রি মান আমরা পেলাম কত, cos 0 মানে 1, ঠিক আছে। তো এভাবে সে কি করবে, আপ ডাউন করতে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে, ঠিক আছে। তো এটা পেলাম আমরা কিসের, গতিশক্তির কি বলে, গতিশক্তির কার্ভ। এখান থেকে আমরা যদি দশার সাথে সম্পর্ক না করে গতিশক্তির, আমরা যদি পর্যায়কালের সম্পর্ক করি, আমরা জানি একটা কার্ভ যে অবস্থায় শুরু হয়েছে সেম অবস্থা প্রাপ্ত হলে সে কি করে, একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে। তো এখান থেকে আরম্ভ করে সে এখানে এসে আবার সেম দশা পেতে হলে সে কোথায় যেতে হবে, এখানে আবার উঠতে হবে। এই বিন্দুটা হচ্ছে একটা পর্যায় সম্পন্ন, কারণ এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে সেম দশা সম্পন্ন। আমরা এর আগে দেখছি মধ্যবর্তী যে বিন্দুটা পাই সেটা সেম দশা সম্পন্ন হয় না, ঠিক আছে, আমরা সাইনোসয়েড ওয়েভ থেকে দেখছি। তো এই বিন্দুটা হচ্ছে তার একটা পর্যায় সম্পন্ন করে, কারণ কি এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, তারপরটা হবে 3π/2, তারপরটা হবে 2π, এবং একটা পর্যায় সম্পন্ন হতে, একটা পর্যায় সম্পন্ন হলে কোনো কণার কৌণিক সরণ হয় 2π বা 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরলে সে 2π পর্যন্ত যায়। দ্যাট মিনস এখান থেকে 2π দূরত্ব গেলে তার একটা পর্যায় সম্পন্ন হবে। তো একটা পর্যায় সম্পন্ন হলে তো এখান থেকে আবার এখানে যাইতে তার মোট সময় লাগে পর্যায়কালের সমান সময় t। তো পর্যায়কালকে যদি আমি এখানে ভাগ করি 4টা ভাগে, 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে এখানে টাইমটা কি হবে, 4/1 t এর t/4। তো এখানে টাইমটা কি হবে, 4/2 ভাগ, মানে কি, সরি 4/2 ভাগ বা t এর অর্ধেক, t এর অর্ধেক মানে কি t/2। আর এখানে টাইমটা কত হবে, এখানে টাইমটা কত হবে, 4/3 ভাগ বা 3t/4। এখানে টাইম কত হবে, এখানে গিয়ে পূর্ণ টাইম পূর্ণ হবে t। তাহলে এই টাইমটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, 1, 2, 3, 4, ঠিক আছে। 4 ভাগে ভাগ করলে প্রথম অংশ হচ্ছে 4/1 ভাগ, দ্বিতীয় অংশ হচ্ছে 4/2 ভাগ বা 4 অর্ধেক, সরি t এর অর্ধেক, ঠিক আছে। তারপরটা হচ্ছে 3t/4, তারপরটা হচ্ছে ফুল t সম্পন্ন হবে বা 4/4 ভাগ, ঠিক আছে, 4/4 ভাগ মানে ফুল t, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এর সাথে কি বলে এটাকে, বিয়োগ শক্তি ইফি এর সাথে, সরি গতিশক্তি ইফি এর সাথে কিসের সম্পর্ক, পর্যায়কালের সম্পর্ক, ঠিক আছে। তারপর হচ্ছে বিয়োগ শক্তি। বিয়োগ শক্তির ক্ষেত্রে আমরা যদি একটা দোলক চিন্তা করি এরকম, ঠিক আছে, দোলক চিন্তা করি, ঠিক আছে, আমরা যদি এরকম একটা দোলক চিন্তা করি, দোলকটা কেমন, এই তো দোলক এটা অবশ্যই একটা কি সিম্পল হারমোনিক মোশন বা সরলচালিত স্পন্দন। তো কোনো এক সময় এটা হচ্ছে তার সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে কোনো একটা সময় তার ধরো এতটুকু সরণ হলো,
এটা তো তার বিস্তার, হাইয়েস্ট যেটুকু সরণ সেটাই হচ্ছে তার বিস্তার। তাহলে এই বিস্তার না চিন্তা করে আমরা এই মধ্যবর্তী কোনো একটা অবস্থান চিন্তা করি যেখানে অন্য সরণ, ধরো এক্স পরিমাণ সরণ হলো তার, এই এক্স পরিমাণ সরণ হলো। এই এক্স পরিমাণ সরণকালে তার কি হবে, তার এই যে এদিকে সরণটা কোন দিকে হচ্ছে, এদিকে ত্বরণটা কোন দিকে কাজ করে, বিপরীত দিকে। আমরা জানি সবসময় সরলসন্ধি স্পন্দনের ত্বরণটা তার বিপরীত দিকে কাজ করে সরণের, ত্বরণটা এদিকে কাজ করতেছে। হ্যাঁ, তো এই সরণের জন্য তার ত্বরণটা হচ্ছে কি এ। আমরা জানি সরলসন্ধি স্পন্দনের ত্বরণ হচ্ছে এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স, আমরা এর আগে সূত্র থেকে পেয়েছি। তাহলে এই বস্তুটার উপর বল কি কাজ করবে, এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু কি এম ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার এক্স। এখন আমরা যদি এটাকে এক্স না ধরে, এক্স তো যে পুরোটার জন্য বল, তো এই পুরোটাকে আমরা যদি বলি যে এই অংশে তার কাজ কতটুকু হয়েছে, কারণ কি এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, সাম্যাবস্থাতে হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। এখান থেকে আমরা টেনে এই পর্যন্ত নিয়ে নেওয়ার জন্য যে কাজটা হয়েছে সেটাই তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে। তো কাজে এখান থেকে এখানে নিতে যে কাজটা হয়েছে সেটা যদি বের করতে পারি তাহলে আমরা বিভব শক্তিটা বের করতে পারবো। তো এখান থেকে এখানে নিতে বিভব শক্তি বের করতে হলে আমরা পুরোটা একসাথে বের করলে আমাদের হয়ে যাবে না। আমরা যদি এক্স দিয়ে ডিরেক্ট বিভব শক্তি বের করলে এমজিএস দিয়ে বের করি তাহলে এই গড় একটা বিভব শক্তি বেরোবে, অ্যাকচুয়াল বিভব শক্তিটা পাবো না। কারণ কি এখানে ত্বরণটা ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে, এই জন্য আমাদের কি করতে হবে, এই জিরো, এখানে সরণ কত, এই সাম্যাবস্থায় সরণটা হচ্ছে জিরো, আর এখানে সরণ কত, এই এতটুকু বা এক্স। তাহলে জিরো থেকে এক্স পরিমাণ সরণ হয়েছে, এই জিরো থেকে এক্স পরিমাণ সরণের মধ্যে আমাকে এই কাজটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে যোগ করতে হবে। যে প্রত্যেকটা আলাদা আলাদা ত্বরণের জন্য আলাদা আলাদা সরণের জন্য যোগ করতে হবে। আমরা ধরে নিই অতি ক্ষুদ্র একটা সরণ হচ্ছে ডিএক্স, প্রত্যেকটাকে এই পুরো এক্সটাকে, এই পুরো এক্স ধরো এতটুকু, এই পুরোটাকে আমি ছোট ছোট অংশে ডিএক্স করে ভাগ করে নিলাম। প্রত্যেকটা ডিএক্স এর জন্য আলাদা আলাদা কাজকে আমি কি করব, ইন্টিগ্রেশন করব কত থেকে কত, জিরো থেকে এক্স পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে কাজটা কি হবে, এবং যে কাজটা পাবো সেটাই তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে, সে আবার এখানে আসতে সেম কাজটা করতে পারবে। সেটাই হচ্ছে তার বিভব শক্তি। সেটাই বিভব শক্তি হলো ইফ ই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো টু এক্স, কারণ আমাদের সরণ শূন্য থেকে সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে, এক্স পর্যন্ত আমরা গেছি, এর জন্য যে কাজটা হবে সেটাই তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা পড়বে। তো আমাদের কি হবে, এই যে বলটাকে, এই যে বলটা হচ্ছে, আমরা জানি কাজ সমান সমান কি, আমাদের কাজটা লাগবে জিরো থেকে এক্স পর্যন্ত, আমরা টোটাল কাজটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো কাজ সমান সমান কি, ডব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। এখন এখানে হচ্ছে এফটা এটা এম ওমেগা স্কোয়ার এক্স, এবং এক্সটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি ডিএক্স করে, তাহলে এটা হচ্ছে ডিএক্স। ওকে, তাহলে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ। এই পুরোটাকে আমরা জিরো থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করে টোটাল কাজটা যে কাজটা পাবো সেটাই তার বিভব শক্তি হিসেবে জমা হবে। এই জন্য বিভব শক্তি সমান সমান এটাই আমরা লিখলাম। দেন জিরো টু এক্স, দেখো এম একটা ধ্রুবক, ওমেগা স্কয়ার আরেকটা ধ্রুবক, এদেরকে ইন্টিগ্রেশন করা যাবে না, তো এদেরকে বের করে দেই। আর থাকলো এক্স এবং ডিএক্স। তো এম ওমেগা স্কয়ার জিরো টু এক্স, এটা লেখার আগে এক্স ডিএক্স, তো এক্স ডিএক্স কী হবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর মান কত, এটার উপর পাওয়ার আছে 1, তাহলে এন এর মান 1, তাহলে এক্স টু দি পাওয়ার সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এন এর মান কত 1, তাহলে 1 প্লাস 1 মানে কি 2, আর নিচে হচ্ছে এন প্লাস 1 বা 1 প্লাস 1 বা 2। ঠিক আছে, তারপরে কত, এখানে এক্স আর এখানে 0, তাহলে এর নেক্সট কী হবে, একবার এক্সের জায়গায় এক্স বসবে, আবার এক্সের জায়গায় 0 বসবে, মাইনাস দিয়ে মাঝখানে। তাহলে আমাদের কি হবে, নেক্সট যেটা হবে এম ওমেগা স্কোয়ার, তারপরে কি হবে, এক্সের জায়গায় এক্স বসলে যা আছে তাই থাকবে, মাইনাস এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার বাই 2 হবে, 0 স্কোয়ার বাই 0 স্কোয়ার বাই 2, 0 স্কোয়ার বাই 2 মানে 0। তাহলে আমাদের থাকলো কি, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার হাফ কি থাকে আসলে, এই যে 1/2, এটাকে আমরা সামনে দিয়ে দিলাম হাফ হিসেবে এক্স স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের বিভব শক্তি। ঠিক আছে, এখন আমরা সেমভাবে এই ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা জানি ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা দিতে পারি কে বাই এম। ঠিক আছে, তাহলে হাফ অফ এম ওমেগা স্কোয়ার কে বাই ওমেগা স্কোয়ারের পরিবর্তে দিলাম কে বাই এম এক্স স্কোয়ার। তাহলে এরপর কি হলো,
এই কাটা যাবে হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, হাফ অফ কে এক্স স্কোয়ার। এখন এক্স এর মান কত? এক্স এর মান, এক্স কি সরণ, সরণ ইকুয়াল টু আমরা জানি এ সাইন, সরলচন্দ্রিত স্পন্দনের সরণ এ সাইন, এর আগে আমরা করছি ওমেগা টি প্লাস ডেল্টা। যদি আদি সরণ থাকে, না থাকলে ওমেগা টি জাস্ট। তো আমরা আদি সরণ নিয়েই করতেছি, থাকলে না থাকলে ডেল্টার মান শূন্য, আর না থাকলে তো ওমেগা টি এ সাইন ওমেগা টি হবে, জাস্ট ডেল্টার মান জিরো হলে জাস্ট সরণ হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন এইটার মান এখানে বসাই দিই, তাহলে হাফ অফ কে এক্স স্কোয়ার পরিবর্তে তাহলে এর উপর স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম। এতটুকু দেখো এখানে এটা হচ্ছে কি বিয়োগ শক্তির সূত্র। বিয়োগ শক্তির সূত্রের ক্ষেত্রে এখানে দেখো এই যে সাইন ওমেগা টি, এর মানও কিন্তু প্লাস মাইনাস ওয়ান, হাইয়েস্ট মান, সর্বোচ্চ মান। এর মান যখন সর্বোচ্চ হবে তখন ইফি সমান সমান ইফি ম্যাক্স, কারণ কি এগুলো সব ধ্রুবক, কে এ স্কোয়ার এগুলো সব ধ্রুবক, হাফ, জাস্ট এটা চেঞ্জ হবে। আর এর হাইয়েস্ট মান কত? ওয়ান। তার মানে বিয়োগ শক্তি সর্বোচ্চ কখন হবে? যখন সাইন, এই সাইন ফাংশনটার মান ওয়ান হবে, প্লাস হোক মাইনাস হোক সেটা ওয়ান হলেই বিয়োগ শক্তি হাইয়েস্ট হবে। তো বিয়োগ শক্তি তাহলে কি হবে? হাফ অফ কে এ স্কোয়ার। কখন? যখন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান হবে। তাহলে এখান থেকে দেখো তাহলে এর কার্ভটা কেমন হবে? এর কার্ভ কি বিয়োগ গতিশক্তির মতো হবে? না, তার বিপরীত হবে। কারণ কি ওখানে ছিল কজ, এখানে আছে সাইন। সাইন ওমেগা টি প্লাস ডেল্টার মান প্লাস মাইনাস ওয়ান কখন হয়? যখন সাইনের মান 90 ডিগ্রি হয় তখন প্লাস ওয়ান হয়। মাইনাস ওয়ান হয় কখন? খুব সম্ভবত মাইনাস 270 ডিগ্রি, সরি 270 ডিগ্রি ক্ষেত্রে খুব সম্ভবত মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, তাহলে এর মান কখন জিরো হয়? সাইন ওমেগা টি প্লাস ডেল্টার মান যখন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে, তাহলে সাইন ফাংশনের মান জিরো হবে, তখন বিয়োগ শক্তিও শূন্য। দ্যাট মিনস যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন বিয়োগ শক্তি থাকে না, কারণ কি 0 ডিগ্রি থাকলে সাইন 0 ডিগ্রি মান জিরো। তার মানে যখন 0 ডিগ্রি তখন কোনো এদিকে যদি বিয়োগ শক্তি দিই আমরা, ইফি দেই, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ইপি দেই, তাহলে যখন 0 ডিগ্রি ছিল তখন এর কোনো বিয়োগ শক্তি থাকবে না, কারণ সাইন 0 ডিগ্রি মান জিরো। কারণ বিয়োগ শক্তি এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে না। কারণ যখন গতিশক্তি ছিল তখন কস ছিল, আর কস 0 ডিগ্রি মান হচ্ছে ওয়ান, মানে ম্যাক্সিমাম মান, কিন্তু সাইন 0 ডিগ্রি মান হচ্ছে জিরো, মানে সর্বনিম্ন মান। জিরো মানে জিরো, পুরোটাই জিরো, কোনো গতিশক্তি নেই, বিয়োগ শক্তি নেই। দ্যাট মিনস 0 ডিগ্রির সময় তার কোনো মান ছিল না। তারপর হাইয়েস্ট হবে কখন? সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান, তার মানে 90 ডিগ্রিতে গেলে তার মান হাইয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার কোথায় জিরো হয়ে যাবে? কোথায় জিরো হয়ে যাবে? সাইন কত ডিগ্রি মান? জিরো। 180 ডিগ্রি মান আবার কত? সাইন 180 ডিগ্রি মান আবার জিরো, তাহলে এই 180 ডিগ্রিতে আবার জিরো হয়ে যাবে। আবার 270 ডিগ্রিতে মাইনাস ওয়ান হোক আর প্লাস ওয়ান হোক, স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে আবারও সে উঠে যাবে। এভাবে উঠতে থাকবে, চলতে থাকবে, উঠতে থাকবে, নামতে থাকবে, যত কোণ বাড়বে প্লাস জিরো, প্লাস ওয়ান, মাইনাস ওয়ান, জিরো এগুলোই আসবে। তাহলে এখানে তার ইয়েটা কত ছিল? কোণটা ছিল 5/2। 5/2 হলে সাইন 5/2 এর মান ওয়ান বা সর্বোচ্চ মান, এই জন্য ইফি এখানে সর্বোচ্চ। আর যখন 0 ডিগ্রি ছিল তখন জিরো। এবার যখন কত আসলো? 3/2, তখন আবার জিরো হয়ে গেল। 3/2 মানে কত? 3/2 মানে হচ্ছে 270। 270 ইকুয়ালস টু কত? সরি, ভুল লিখলাম। সাইন 0 সময় 0, 9 ডিগ্রির সময় 1, 3/2 মানে কত? 390, সরি 90, 390, 270, ঠিক আছে। তারপরে 0, 90, 180 কোথায়? পাই কোথায়? সেটা পাই হবে খুব সম্ভবত, এটা পাই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3/2, হ্যাঁ ঠিক আছে, এটা পাই মানে 180, 180তে জিরো, পাই সাইন 180 ডিগ্রি মানে জিরো, এটা পাই। ঠিক আছে, এটা হবে আবার 3/2। ওকে, তারপরটা হবে আবার 2π। তার মানে কি সে কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে তার একটা পর্যায় সম্পন্ন হয়েছে, কারণ একটা পর্যায়ে তার কতটুকু দূরত্ব যায়? কণিক দূরত্ব 2π পরিমাণ কণিক দূরত্ব যায়। তাহলে একে যদি আমরা 4 ভাগে ভাগ করি, এই 4 ভাগে,
তাহলে এটাকে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে? পর্যায়কালের সমান সময়, কারণ একটা পর্যায় সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল। আর একটা পর্যায় সম্পন্ন হয় দুইটা সেম ধরা সম্পন্ন বিন্দু পেলে, এ বিন্দু আর এ বিন্দু সেম ধরা সম্পন্ন, কারণ কি এ বিন্দুর সরণ, বেগ, দিক সব সেম। এবং আরেকটা বোঝার ওয়ে আছে, সেটা হচ্ছে যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর কৌণিক সরণ যদি 2π হয়, এই যে 2π অতিক্রম করলাম এখান থেকে 0 ডিগ্রি থেকে কত করতে আসলাম 2π, তাহলে 2π দূরত্ব গেলে আমরা কি পাবো? আরেকটা সমান্তরাল সম্পন্ন বিন্দু পাবো। তাহলে এই পুরো টাইমটাকে এখান থেকে এখানে আসতে টোটাল টাইম লাগবে পর্যায়কালের সমান সময়। পর্যায়কালকে টোটাল কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ করো। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি, প্রত্যেকটা অংশ T/4 করে, কারণ 4 ভাগ করছি, টিকে 4 ভাগ করছি। তাহলে এটা হচ্ছে কত? এখান থেকে এখানে আসতে টাইম লাগবে T/4, ওটার মতোই এখানে লাগবে তাহলে কত? অর্ধেক। এটা এই অর্ধেক, এই অর্ধেক, তাহলে এখানে লাগবে T/2 পরিমাণ সময়। তাহলে এখানে আসতে কত সময় লাগবে? 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, মানে কি 3T/4। এখানে আসতে পুরো T সময় লাগতেছে। ঠিক আছে, এখন আমরা যদি যান্ত্রিক শক্তিটা বের করি, যান্ত্রিক শক্তিটা কেমন হবে? যান্ত্রিক শক্তিটা অ্যাকচুয়ালি তাহলে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এদিকে যদি আমরা কি দিই, মোট শক্তি দিই, কীরকম? এই ওয়াই অক্ষটা আমরা এখানে দিলাম, এবার এই ওয়াই অক্ষটা এখানে দিয়ে আমরা এদিকে দিলাম মোট শক্তি। ঠিক আছে, তাহলে তার যান্ত্রিক শক্তির ক্ষেত্রে যখন সে কোথায় থাকে? জিরোতে থাকে, এটা হচ্ছে জিরো বিন্দু। জিরোতে থাকলে দেখো এই যে বিয়োগ শক্তিটা হচ্ছে শূন্য, বিয়োগ শক্তিটা শূন্য, তার মানে বিয়োগ শক্তি থাকবে এখানে। আর বিয়োগ শক্তি ম্যাক্সিমাম কোথায়? এই যে ম্যাক্সিমাম কোথায়? যখন বিস্তার সর্বোচ্চ হয়। কীভাবে বিস্তার সর্বোচ্চ হয়? বিস্তার সর্বোচ্চ হলে কত ডিগ্রি হয়? আমরা যদি একটা ওয়েভ আঁকি, এখানে এরকম একটা ওয়েভ আঁকি, তাহলে দেখো এই যে বিস্তার সর্বোচ্চ হলে সে কত ডিগ্রি যায়? π/2 যায়, π/2 যায়। কারণ কি এটা π/2, তারপর এটা হচ্ছে π, তারপর এটা হচ্ছে 3π/2, 3π/2, তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π, এটা হচ্ছে 3π/2, তারপর এটা হচ্ছে কত? হ্যাঁ, এটা হচ্ছে π, তারপর হচ্ছে π/2, 3π/2, π/2, এটা হচ্ছে কত? 3π/2, হ্যাঁ এটা π, তারপর এটা হচ্ছে কি ভাগ করে এটাকে 2π কে টোটাল 4 ভাগ করলে কত আসে? 2π কে 4 ভাগ করলে কি হলো? এটা 2π কে 4 ভাগ করলে 5/2 করে পড়ে, তাহলে 5/2 হচ্ছে π, তারপর এটা হচ্ছে 3π/2। হ্যাঁ ঠিক আছে, এটা এখানে আসে 2π হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3π/2। তাহলে দেখো যখন π/2 হয় তখন বিস্তার কত? ম্যাক্সিমাম। আর 5/2 হলে আমরা জানি বিয়োগ শক্তিটাও ম্যাক্সিমাম। তার মানে ধরো এদিকে আমরা সরণ দিলাম, এটা প্লাসে, এটা মাইনাসে, তাহলে বিস্তার যখন সর্বোচ্চ থাকে, তখন বিয়োগ শক্তি কত? এই যে 5/2-তে বিয়োগ শক্তি কত? ম্যাক্সিমাম। 5/2-তে বিয়োগ শক্তি কত? ম্যাক্সিমাম। 5/2-তে একটা ওয়েভ কোথায় থাকে? তার সর্বোচ্চ বিস্তারে। এই যে π/2, এটা হচ্ছে π/2, π/2-তে একটা ওয়েভ কোথায় থাকে? তার সর্বোচ্চ বিস্তারে। তাহলে সর্বোচ্চ বিস্তারে এই বিয়োগ শক্তি কোথায় থাকবে? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটাকে যদি আমরা যোগ করে দেই, কারণ জিরোতে সময় বিয়োগ শক্তি 0, তাহলে এই বিন্দুটা কার হিসেবে আমরা যদি এভাবে যোগ করে দিই, সেম অবস্থা মাইনাসের ক্ষেত্রে আসবে। মাইনাস দাও আর প্লাস দাও, এটা হচ্ছে বিয়োগ শক্তি। তারপর যদি আমি গতিশক্তিটা চিন্তা করি, গতিশক্তি কোথায়? গতিশক্তির ক্ষেত্রে যখন π/2 হয় তখন তার গতিশক্তিটা 0, কিন্তু যখন 0 ডিগ্রি হয় তখন গতিশক্তিটা ম্যাক্সিমাম। তার মানে এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিতে তার গতিশক্তি কোথায় থাকবে? ম্যাক্সিমাম, মানে এখানে। আর যখন π/2 হয় বা π/2-তে ওয়েভ কোথায় থাকে? সর্বোচ্চ বিস্তারে, এই যে সর্বোচ্চ বিস্তার এতে। তো এইটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার, এখানে এ দিছি। এতে তার গতিশক্তি কত? সর্বনিম্ন। এই যে আমরা একটাকে দেখলাম π/2-তে মানে কি কোথায়? সর্বোচ্চ বিস্তারে। এই যে এখানে তার গতিশক্তি কত?
জিরো, এটুতে গতিশক্তিটা জিরো। তাহলে এই যে এইখানে তার গতিশক্তিটা জিরো হয়ে যাবে, তার মানে এখানে থেকে সে নিচে নেমে যাবে এরকম। সেম অবস্থা মাইনাসের ক্ষেত্রে আসবে। তাহলে এটাকে একটু কার্ভ করে আঁকতে হবে এভাবে, এটা হচ্ছে এরকম কার্ভ, ঠিক আছে। তাহলে এই রেখাটা হচ্ছে গতিশক্তির, আর এই রেখাটা হচ্ছে বিভব শক্তির, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটাল যান্ত্রিক শক্তির, ক্লিয়ার। তো এই কার্ভটা বইতে দেওয়া আছে, এই যে সুন্দর করে দেওয়া আছে মোট শক্তি। এটা হচ্ছে বিভব শক্তির রেখা, এটা হচ্ছে গতিশক্তির রেখা। যখন 0 ডিগ্রি ছিল তখন গতিশক্তিটা ম্যাক্সিমাম থাকে, আমরা একটু আগে দেখালাম। আর যখন সর্বোচ্চ বিস্তারে তখন এই বিভব শক্তিটা ম্যাক্সিমাম থাকে। কিন্তু 0 ডিগ্রিতে বিভব শক্তি কত? 0, কারণ sin 0 ডিগ্রি মান 0, কিন্তু cos 0 ডিগ্রি মান +1, এই জন্য +1 মানে কি ম্যাক্সিমাম মান, গতিশক্তির মানও ম্যাক্সিমাম। তারপর হচ্ছে বিভব শক্তি, আমরা যখন বিভব শক্তি বের করব, সরি যান্ত্রিক শক্তি বের করব, যান্ত্রিক শক্তি সমান কি আমরা জানি, যান্ত্রিক শক্তি ই ইকোয়াস আমরা জানি মোট গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি সমান আমরা কি পেলাম, হাফ অফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পেলাম। আর বিভব শক্তি সমান পেলাম হাফ অফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি হাফ অফ কে স্কোয়ার দু পাশ থেকে কমন নিয়ে নিই, তাহলে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটা থাকে, এটা ইকুয়ালস টু 1, কারণ কি এটা হচ্ছে, এটাকে যদি থিটা ধরি ওমেগা টি প্লাস ডেল্টাকে, তো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের মোট যান্ত্রিক শক্তি অ্যাকচুয়ালি হাফ অফ কে এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের যান্ত্রিক শক্তি। দ্যাট মিনস গতিশক্তি আর বিভব শক্তি ক্রমান্বয়ে চেঞ্জ হোক আর যেটা হোক, এই দেখো বিভব শক্তি আস্তে আস্তে বাড়তেছে, বিভব শক্তি, সরি এটা কি বিভব শক্তি না, গতিশক্তি আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু বিভব শক্তি আস্তে আস্তে কমতেছে, কিন্তু টোটাল শক্তি কত থাকবে, হাফ অফ কে এ স্কোয়ারই থাকবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে গতিশক্তির মান কত, ম্যাক্সিমাম, মানে গতিশক্তির ম্যাক্সিমাম কত, হাফ অফ কে এ স্কোয়ার। এই যে আমরা একটু আগে দেখলাম যে গতিশক্তির ম্যাক্সিমাম মান কত, হাফ অফ কে এ স্কোয়ার। কিন্তু আমরা জানি আবার যান্ত্রিক শক্তিও হাফ অফ কে এ স্কোয়ার। তাহলে বিভব শক্তি কত হবে, 0। এই স্বাভাবিকভাবে বিভব শক্তিটা 0, কারণ গতিশক্তি পুরোটাই হচ্ছে হাফ অফ কে স্কোয়ার, এবং যান্ত্রিক শক্তিটাই হচ্ছে গতিশক্তি। তাহলে বিভব শক্তি কত হওয়া হচ্ছে 0, এই জন্য এখানে 0। সেম অবস্থায় এখানে গতিশক্তিটা, এখানে বিভব শক্তিটা হচ্ছে কত, হাফ অফ কে স্কোয়ার, যে এখানে হাফ অফ কে স্কোয়ার। তাহলে গতিশক্তিটা কত হওয়া হচ্ছে 0, কারণ টোটাল শক্তি হাফ অফ কে স্কোয়ারে থাকতে হবে, কারণ যান্ত্রিক শক্তি আর বিভব শক্তির পরিমাণ হাফ অফ কে স্কোয়ারই থাকতে হবে। তাহলে এখানে গতিশক্তি কত হবে, 0, এই যে 0তে নেমে গেছে, ঠিক আছে। তো মোট শক্তি হাফ অফ কে স্কোয়ারই থাকবে। এটা হচ্ছে আমাদের শক্তি নিয়ে সরল দোলন গতিসম্পন্ন বস্তু কণার শক্তি। তো দ্যাটস ইট। সো দেন আরেকটা টপিকস হচ্ছে উলম্ব স্প্রিংয়ের দোলন। এটাও কিন্তু সরলচলিত স্পন্দন গতি। উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা স্প্রিংয়ের 3টা অবস্থা আমরা চিন্তা করতেছি। একটা স্প্রিংয়ের একটা অবস্থা ছিল যখন সে এরকম ছিল, আরেকটা অবস্থায় সে কী করলো, এই অবস্থানটাকে বইয়ে এখানে পি অবস্থান দেখানো হলো। তারপরে এর মাথায় এই মাথায় আমরা একটা ভর ঝুলে দিলাম, তাহলে স্প্রিংটা একটু প্রসারিত হবে, স্প্রিংটা প্রসারিত হয়ে মনে করো এই অবস্থানে গেল। এখানে একটা ভর ঝুলানো হয়েছে, এম পরিমাণ ভর ঝুলানোর ফলে সে কতটুকু প্রসারিত হলে, এই এল পরিমাণ প্রসারিত হলো। প্রসারিত হয়ে কোথায় আছে, এখন কিউ বিন্দুতে আছে, তাহলে এরপর আমরা যদি একে টেনে ছেড়ে দেই, তাহলে কি করবে, এই কিউটাকে সাম্যাবস্থান ধরে সে উপরে নিচে দুলতে থাকবে। এই কিউটা হচ্ছে তার সাম্যাবস্থান, এখান থেকে উপরে যাবে একবার, তারপর আবার সাম্যাবস্থানে আসবে, আবার নিচে যাবে, আবার সাম্যাবস্থানে যাবে, আবার উপরে উঠবে, এভাবে দুলতে থাকবে। তাহলে এটা একটা কি দাঁড়ালো, এটা একটা সরলচলিত স্পন্দন হয়ে গেল, দোলন গতির মতো হয়ে গেল। দোলন গতিতে যেরকম এটাকে সাম্যাবস্থানে রেখে একবার এখানে যায়, আবার এখানে যায়, এভাবে দুলতে থাকে। এখানেও সেম হচ্ছে, একে সাম্যাবস্থান রেখে কিউটাকে সাম্যাবস্থানে রেখে
উপর নিচে দুলতে থাকে। তো স্প্রিংটা একটা সরলচালিত স্পন্দন। তো এখানে এই অবস্থানে আমরা এই অবস্থানটার কথা চিন্তা করতেছি। এই অবস্থানে এখানে এসে স্প্রিংটা স্টেবল হলো বা স্থির হলো। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে কেন স্থির হলো? কারণ এই ভরটা এর ভর যদি এম হয়, নিচের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে? mg পরিমাণ, ওজনের পরিমাণ বল কাজ করতেছে। আর উপর দিকে কে কাজ করতেছে? স্প্রিংয়ের বল। সেটাকে আমরা এফ নট ধরলাম। যেহেতু এখানে স্টেবল হয়ে গেছে, দ্যাট মিনস এফ নট আর mg পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে এফ নট ইকুয়ালস টু mg, যেখানে এই এফ নটটা হচ্ছে স্প্রিংয়ের প্রত্যয়নী উপরের দিকে বলটা, সেটাকে আমরা বলি স্প্রিংয়ের প্রত্যয়নী বল। সেটাকে কে প্রশমিত করতেছে? এই যে ভারটা চুলালাম তার ওজনটা। এবং এটা একটার বিপরীত, কারণ স্প্রিংটা বল দিচ্ছে উপর দিকে আর ওজনটা নামতেছে নিচের দিকে, এই জন্য মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে। দেন এই স্প্রিংটাকে আমরা কি করলাম? ফার্দার আমরা যদি এই বটটাকে টেনে ছেড়ে দেই, যেটার অবস্থান ধরো এরকম দেখানো হলো, এই ভরটায় টেনে ছেড়ে দিলাম, এই অবস্থানটার কথা চিন্তা করো। কতটুকু? এখান থেকে এতটুকু এক্স পরিমাণ সরালাম। কোথা থেকে? আদি অবস্থা থেকে, একেবারে আগের অবস্থা থেকে না, যেখানে ভর ঝুলাইছি এল পরিমাণ প্রসারিত হওয়ার পর আরও এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম। তাহলে এখন তার সরণ কতটুকু? এল প্লাস এক্স পুরোটা। কিন্তু আমাদের অ্যাকচুয়াল সরণ হচ্ছে এক্স, কারণ কি? আমরা এটা সাম্যাবস্থা, কারণ এখানে যে স্প্রিংটা স্টেবল হয়ে গেছে, এটা সাম্যাবস্থা। তাহলে এটা যদি সাম্যাবস্থায় হয়, আমরা যে কোনো কিছু গণনা করি সাম্যাবস্থান থেকে, তাহলে স্প্রিংয়ের সরণ হচ্ছে এখন এক্স। ঠিক আছে। তাহলে গেল এটা। তো এক্স, এখন দেখো, এখন এক্সের উপর কি বল কাজ করতেছে? এই ভরটার উপর কি বল কাজ করতেছে? একটা বল কাজ করতেছে mg নিচের দিকে, আরেকটা বল কাজ করতেছে কি উপরের দিকে এফ নটের সাথে আরেকটা বল কাজ করতেছে কি এই যে টানটা দিলাম, সেই টানটার কারণে যে বলটা, ঠিক আছে, তো এই টানটার কারণে যে বলটা, সেটা টোটাল বলটা, তাহলে এই ভরটির উপর নিট বল কত হবে? ভরটির উপর নিট বল কত হবে? স্প্রিংটির প্রত্যয়নী বল, কারণ স্প্রিংকে যখন টেনে টান দিলাম স্প্রিং আরো বেশি বল দিবে, স্প্রিংকে যত টানবো তত বেশি বল দিবে, কারণ স্প্রিংয়ের ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এর যত সরণ ঘটাবো, কারণ এটা সরলচালিত স্পন্দন, এর যত সরণ হবে ত্বরণ তত বাড়তে থাকবে, ত্বরণ বাড়তে থাকে মানে কি? বল বাড়তে থাকা। ত্বরণ এফ ইকুয়ালস টু এম এ, এম যেহেতু ধ্রুবক, এফটা এম এ এর সমানুপাতিক, এ যত বাড়বে এফটা তত বাড়বে। দ্যাট মিনস আমরা যত সরণ ঘটাবো তত বলটাও বাড়তে থাকবে। তার মানে একে আরও সরণ ঘটানোর ফলে স্প্রিং বলটাও আর বেশি হয়ে যাবে। তো নতুন স্প্রিং বলটা বা স্প্রিংটির প্রত্যয়নী বল আমরা নতুন সেটাকে আমরা বলতেছি F1, এটা নিট বল না, F1টাকে স্প্রিংটির প্রত্যয়নী বল, এখানে আগে লিখতে হবে স্প্রিংটির প্রত্যয়নী বল। সেটা কত হবে? F1 ইকুয়ালস টু কি হবে? মাইনাস, কারণ আমরা জানি স্প্রিংয়ের বল ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন কত? স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা থেকে এল থেকে এ পর্যন্ত আসছি, তাহলে নতুন সরণ কত? এল প্লাস এক্স, কারণ স্প্রিংয়ের বল এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্সটা হচ্ছে সরণ, তো টোটাল সরণ কত? এল প্লাস এক্স, কারণ তার একেবারে স্বাভাবিক অবস্থা ছিল এখানে, সেখান থেকে আমরা সরণ কটা এল তারপর এক্স, মোট টোটাল সরণ এল প্লাস এক্স পরিমাণ আমরা নিয়ে আসলাম। তাহলে স্প্রিংয়ের বলটা হবে কি? F1 ইকুয়ালস টু মাইনাস কে প্লাস এল। দেখুন এটা কার উপর কাজ করতেছে? এই ভরটার উপর কাজ করতেছে, এমটার উপর, স্প্রিংটির প্রত্যয়নী বল। আর এই ভরটার উপর আর কি কাজ করতেছে? নিচের দিকে mg কাজ করতেছে। তাহলে ভরটির উপর নিট বল কত? F1 প্লাস mg। তো F1টা কত? মাইনাস কে এল প্লাস এক্স প্লাস mg। ওকে, তো এখান থেকে আমি যদি কে এল মাইনাস কে এক্স প্লাস mg চিন্তা করি, এখন আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা দেখছিলাম এই বস্তুটা এখানে স্টেবল হয়ে গেছে, এই বস্তুটা এখানে স্টেবল হয়ে যাওয়া মানে কি? এফ নট ইকুয়ালস টু mg। এফ নটটা কি? স্প্রিং কর্তৃক বল, তাহলে স্প্রিং কর্তৃক বল বস্তুর ওজনের সমান, এই জন্য এখানে স্টেবল হয়েছে, তাই তো? আবার আমরা আরেকটা জিনিস জানি যে স্প্রিংয়ের বল এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স।
এক্সটা কি স্প্রিংয়ের যতটুকু সরণ আছে, এই অবস্থানে স্প্রিংয়ের সরণ কত ছিল এল, তাহলে এক্সের জায়গায় কী হবে মাইনাস কে এল। তাহলে আমরা লিখতে পারি যে এফ নট ইকাস টু কি এই অবস্থানে কে এল, কারণ তখন সরণ ছিল এল, সেটা কার সমান এম জির সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস কে এল, তাই তো। অ্যাকচুয়ালি মাইনাস চিহ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, সো এখানে দিতে হবে না, কারণ একটার বিপরীত। এখানে যদি মাইনাস দেয়, এখানেও যদি মাইনাস দেয়, এটা বোঝায় যে স্প্রিংয়ের বলটা এবং এই ভরটার দিকে একই, কিন্তু স্প্রিংয়ের বলটা হচ্ছে উপর দিকে আর ভরটা হচ্ছে নিচের দিকে। তাহলে এই মাইনাস এম জিগস টু কে এল, তাহলে আমি এম জিগস টু কি মাইনাস কে এল আসবে, তাহলে এম জিগস টু আমি মাইনাস কে এল দিয়ে দিলাম। ওয়েট, মাইনাস এম জিগস টু কে এল, এম জিগস টু কি দাঁড়ালো কে এল, তাই তো। এখানে একটু ছোটোখাটো ভুল আছে, সেটা হচ্ছে কে এল ইকোয়াস টু এম জি, হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই হবে, এখানে মাইনাসটাই হবে, কারণ এই এফ নোটটা উপরের দিকে দিচ্ছে, স্প্রিং বলটা তার সরণের বিপরীত দিকে হচ্ছে, তো কাজে এটা মাইনাস কে এল, এখানে বইয়ের সামান্য ভুল আছে, এম জিগস টু মাইনাস কে এল হবে না, এখানে প্লাস কে এল হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি এই এম মাইনাস চিহ্নটা হয়, তাহলে এম জিগস টু কি কে এল, কারণ এম জিগস টু কে এল এখান থেকে প্রমাণ করছি আমরা, এই বইটি এখানে দেখা আছে, বাট এই জায়গাটাতে বইতে ভুল করছে, এখানে মাইনাস কে এল হবে না প্লাস কে এল হবে, প্লাস কে এল মাইনাস কে এল কাটা গিয়ে শুধু মাইনাস কে এক্স থাকবে। তো এখানেও সেম মাইনাস কে এল মাইনাস কে এক্স, আর এম জিগস টু কি কে এল, তাহলে এ কে এল প্লাস কে এল মাইনাস কে এল কাটা, তাহলে মাইনাস কে এক্স, সেটা কি ভর্তির উপর নিট বল, ভর্তির উপর নিট বল এফ হলে সেটা কিছু মাইনাস এফ ইকস টু মাইনাস কে এক্স। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে স্প্রিং দ্বারা যদি কোনো বস্তুর উপর স্প্রিং দ্বারা কোনো বস্তুকে ঝুলানো হয়, তারপর ক্রিয়াশীল বলটা এফ, যদি এই ধ্রুবকটা উঠে দিই মাইনাস এক্স, এই বলটা কি সমানুপাতিক সরণের সমানুপাতিক এবং তার বিপরীত দিকে। তো এটা হচ্ছে, এখন আমি বলটা সরণের সমানুপাতিক, আবার আমরা ত্বরণটাও প্রমাণ করতে পারি, সেটা কী হবে এফ ইকস টু এম এ সমানুপাতিক মাইনাস এক্স, এ সমানুপাতিক মাইনাস সমানুপাতিক চিহ্নটা যদি না উঠাই, ওখানে আমি সমানুপাতিক চিহ্ন উঠাই, কেটাকে উঠাই দিছি, কেটাকে যদি না উঠাই, এখান থেকে যদি আমি দেখি কেটাকে যদি না উঠাই, তাহলে কি থাকে এফ ইকস টু মাইনাস কে এক্স থাকে, তো এফ ইকস টু এম এ ইকস টু মাইনাস কে এক্স, এ ইকস টু কী থাকে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তো এ এখন আমি সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে এই কে বাই এমটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এটাকে আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে উঠে দিতে পারি, তাহলে কি ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো এটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে, এগুলো আর কিছু নেই, জাস্ট প্রমাণ। এরপর আরেকটা জিনিস আছে সরল দোলন গতি, সরল দোলন গতির জন্য এটা একটু দেখে নিবা, খুব একটা ইয়ে না। সেকেন্ড দোলকের যেটা আমি সেকেন্ড দোলকটা একটু বুঝাই দিই। সেকেন্ড দোলক হচ্ছে এমন একটা দোলক যে দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, দ্যাট মিনস কি তার একটা পর্যায় সম্পন্ন হতে 2 সেকেন্ড সময় লাগে, মানে হচ্ছে কি তাকে আমি এখান থেকে টেনে এই পজিশনে নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সে কী করলো এখানে আসলো, দেন এখানে আসলো, এখানে এসে তারপর আবার এখানে আসলো, তারপর এখানে আসে একটা পর্যায় সম্পন্ন করলো, এই যে একবার গেল আবার ফিরে আসলো, এখানে তার 2 সেকেন্ড সময় লাগলো, তখন এই দোলকটাকে আমরা বলি সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক 2 সেকেন্ড সময় লাগা সত্ত্বেও এর নাম সেকেন্ড দোলক কেন, সময় লাগতেছে 2 সেকেন্ড, বাট আমরা বলতেছি সেকেন্ড দোলক, কারণ 1 সেকেন্ড হলে আমরা বলতে পারতাম সেকেন্ড দোলক, কারণ এর অর্ধ পর্যায়ে 1 সেকেন্ড সময় লাগে, এখান থেকে এখানে যাইতে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এই জন্য এটাকে বলা হয় সেকেন্ড দোলক। তাহলে আমরা জানি দোলকের দোলনকাল সমান সমান 2 রুট ওভার অফ এল বাই জি, আর এর দোলনকাল কত 2 সেকেন্ড, তো 2 মান বসে দাও, 2 রুট ওভার অফ এল বাই জি, ঠিক আছে। তো এই 2 কাটা, তাহলে এখানে 1 থাকবে আর এখানে পাই রুট ওভার অফ এল বাই জি থাকবে, তাহলে এখান থেকে থাকলো 1 আর এখানে থাকলো পাই রুট ওভার অফ এল বাই জি। তারপরে এখান থেকে আমরা যদি সরল দোলকের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে কি হবে 1 বাই পাইটাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে রুট ওভার অফ এল বাই জি ইকুয়ালস টু 1 বাই পাই, ঠিক আছে। এবার
এই রুটটাকে পাশে পাঠাই দিই, তাহলে এল বাই জি ইকুয়ালস টু 1/π²। সুতরাং এল ইকুয়ালস টু কি, সরল দোলকের দৈর্ঘ্য, এল ইকুয়ালস টু কি হবে, g/π²। এখান থেকে ম্যাথ আসতে পারে যে সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র এটা, সরল দোলকের কি কার্যকরী দৈর্ঘ্য এটা, এল ইকুয়ালস টু কার্যকরী দৈর্ঘ্য, জি ইকুয়ালস টু অভিকর্ষ ত্বরণ, আর পাই তো ধ্রুবক। তাহলে এটা হচ্ছে একটা সেকেন্ড দোলকের, সব দোলকের না, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করার সূত্র, জি ইকুয়ালস টু g/π²। তো এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ। এরপর হচ্ছে ম্যাথ এবং যান্ত্রিক সমস্যা। এগুলা আসলে বিশাল বহুত টাইপ আছে, তো আমি বেসিক যেটা সেটাই ক্লিয়ার করে দিলাম। এখান থেকে ম্যাথগুলো দেখা স্টার্ট করবো, যেটা যেটা প্রবলেম সেটা আমাকে। ওকে, নেক্সট আসবো আমরা পর্যাবৃত্তিক গতি কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। ঠিক আছে, এর কার্যকরী দৈর্ঘ্য বাড়াতে হবে। তো আমরা এখান থেকে আমরা শুরু করে দিছি অলরেডি। তো আমরা আদি দোলনকাল যেটা, সেটাকে আমরা টি ধরে নিলাম। হ্যাঁ, তারপরে শেষ দোলনকাল যেটা, সেটাকে ধরলাম টি প্রাইম। 50% বৃদ্ধি করার পর যেটা, সেটাকে ধরলাম কত, টি প্রাইম। হ্যাঁ, তো টি প্রাইম সমান কি হবে, বলছে আদি দৈর্ঘ্য থেকে আরো 50% বাড়াইতে হবে, মানে আগে যা ছিল তার থেকে আরো 50% বাড়ানো হবে। 50% বাড়ানো মানে কি, তোমার দোলনকাল যদি 100 হয়, আরো 50%, 100-র অর্ধেক। 50% মানে কি, 100-র অর্ধেক, 100-র অর্ধেক বাড়াইতে হবে। মানে কি, আগে টি ছিল, টি এর অর্ধেক বাড়াইতে হবে। ওকে, টি এর অর্ধেক বাড়াইতে হবে, মানে আগে যা ছিল তা তো থাকবেই, সাথে আরো টি এর 50% অ্যাড হবে। 50% বাড়াইতে হবে না, তো টি যা ছিল তার থেকে আরো 50% অ্যাড হবে, মানে টি এর 50%, টি এর। ঠিক আছে, তো টি এর 50% কি হবে, পি প্লাস টি এর 50% মানে কি, এর মানে তো আমরা জানি গুণ, তো এর লেখো, এর 50% মানে হচ্ছে 15/100। ওকে, সরি 50/100। তো টি প্লাস টি এর 50%, 50/100 মানে কি হাফ, অর্ধেক, তার মানে কি t/2। তাহলে আমাদের নতুন 50% বাড়ানোর পর যে দোলনকাল সেটা কত হবে, লসা করলে 2t প্লাস টি মানে 3t/2। তাহলে এটা হচ্ছে আমাদের 50% বাড়ানোর পর যে দোলনকাল, সেটা টি প্রাইম ইকুয়ালস টু কত, 3t বাই আগেরটা 2/3 অংশ বেড়ে যাবে, টোটাল আগেরটা 2/3 অংশ হবে। ঠিক আছে, তো আমরা জানি দোলনকাল, যেহেতু এটা দোলকের দোলনকাল সমান কি, টি ইকুয়ালস টু 2π√L/g, 2π√L/g। তাহলে এটাকে স্কোয়ার করো দুই পাশ থেকে, স্কোয়ার করলে কি আসবে, টি স্কোয়ার করলে এটাকে 4π², দুই পাশে স্কোয়ার করতেছি, আর এটার স্কোয়ার রুটে কাটা গিয়ে এখানে থাকবে L/g। ঠিক আছে, আবার এটাকে ধরলাম, এটা তো আদির জন্য বের করলাম, আগেটার জন্য টি, শেষটার জন্য কি হবে, শেষটার জন্য সেম সূত্র তো সেমই থাকবে, টি প্রাইম ইকুয়ালস টু কি 2π√, শেষ বলছে না কার্যকরী দৈর্ঘ্য কতগুলো পরিবর্তন হবে, তার মানে কার্যকরী দৈর্ঘ্য যদি আগে এল থাকে সেটাও পরিবর্তন করতে হবে, কারণ কি বলছে কত গুণ পরিবর্তন করতে হবে কার্যকরী দৈর্ঘ্য, বলছে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে কার্যকরী দৈর্ঘ্য, তার মানে এলটাও চেঞ্জ হবে, এই এলটাও চেঞ্জ হবে, এলটা কত, এলটাকে নতুন এল ধরলাম, সেটাকে কত, এল প্রাইম বাই জি। ঠিক আছে, তো এটাকে স্কোয়ার করে ফেলো, স্কোয়ার করলে কি আসবে, টি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু 4π² ইন্টু এল প্রাইম বাই জি। এটাকে দাও 2 নম্বর, আগেরটাকে দাও 1 নম্বর, আগেরটা কোনটা, এটা। তো 1 নংকে 2 নং দ্বারা ভাগ করো, বা 1 নং বা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, যেটাই করি না কেন, 1 নং ভাগ 2 নং দিলে কি আসবে, টি প্রাইম বাই টি স্কোয়ার বাই টি প্রাইম স্কোয়ার। তাহলে উপরে থাকবে টি স্কোয়ার, নিচে থাকবে টি প্রাইম স্কোয়ার। ওকে, আর নিচে থাকবে, দেখো নিচে উপরে এটার ডান পাশে কি আছে, এর ডান পাশে 4π² ইন্টু L/g। তাহলে এখানে লেখা ফেলো 4π² L/g, আর এখানে নিচে 4π² L প্রাইম বাই জি, ওকে। তো এখানে একটা জিনিস দেখো, আমরা টি প্রাইম সমান আমরা বের করছি, এখানে টি প্রাইম সমান কত, 3t/2, কারণ কি টি প্রাইম হচ্ছে আগে যা ছিল তার সাথে আরো টি এর অর্ধেক, মানে 50% যোগ হবে, বাড়াতে বলছে না, 50% বাড়ালে, তার মানে টি যা ছিল তার থেকে আরো 50% অ্যাড করলে যা আসে সেটা হচ্ছে তার শেষ দোলনকাল কত আসে, 3t/2। এই টি প্রাইমের মানটা আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিলে কি আসবে, টি স্কোয়ার, আর টি প্রাইমের মান হচ্ছে 3t/2
স্কোয়ার, ঠিক আছে। আর এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো 4 পাই স্কোয়ার উপর নিচে কাটা, তারপরে এল বাই জি, এল বাই জি ইন্টু এর নিচের এল বাই জি উপর, এল প্রাইম বাই জি উপর উঠলে উপরে জি হয়ে যাবে আর নিচে থাকবে এল প্রাইম, এল প্রাইমটা নিচে নেবে। তাহলে এখানে স্কোয়ার করলে কি হবে, উপরে তো টি স্কোয়ার থাকবে, আর এটাকে স্কোয়ার করলে 3t স্কোয়ার নিচে চলে আসবে, থ্রি টি স্কোয়ার মানে 3 স্কোয়ার করলে 9, 3 স্কোয়ার করলে 9, আর টি স্কোয়ার মানে তো টি স্কোয়ার, আর উপরে 2 উঠে যাবে, 2 মানে 4, স্কোয়ার করলে 4, সেটা উঠে গেল। আর এখানে থাকলো কি, জি কাটা, উপরে থাকলো এল আর নিচে থাকলো এল প্রাইম। তাহলে এই টি স্কোয়ার কাটা, এখানে থাকবে 4/9, আর এখানে থাকে এল বাই এল প্রাইম, তাহলে আমরা লিখে ফেলি এটাকে। তাহলে এল বাই এল প্রাইমটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে, সরি লেফট হ্যান্ড সাইডে লিখি, আর 4/9টাকে রাইট হ্যান্ড সাইডে লিখি। তাহলে এল বাই এল প্রাইম ইকুয়ালস টু 4/9, ওকে। এখন ইকুয়াল টু, তাহলে এল সমান উল্টাই দাও, দুই পাশে উল্টাই দিলে কি আসবে, এল প্রাইম বাই এল, আর উপরে আসবে 9/4। তো সুতরাং এল প্রাইম ইকুয়ালস টু কত, এল প্রাইমটাকে রাখলাম, এলটাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 9/4 ইন্টু এল, ঠিক আছে। 9/4 সমান কত, 9/4 সমান 9/4, তাই তো, 4 দুইবার যায় 8, 1.0 দিলে দুইবার, তাও 8, 2, তারপরে যাবে 0 দিলে কত, 20 না 5, তাহলে 2.25, তাহলে এটা হবে 2.25 এল প্রাইম সমান। তাহলে আমাদের শেষ কার্যকর দৈর্ঘ্য সেটা হলো কত, আদি কার্যকর দৈর্ঘ্যের 2.25 গুণ। এটাই তো বুঝলাম আমরা যে এল প্রাইম সমান কত আসলাম, এল প্রাইম মানে কি শেষের কার্যকর দৈর্ঘ্য, সেটা আগের এল এর 2.25 গুণ। তাহলে সেটা কতটুকু বাড়ছে, আগে ছিল এল, এখন হয়ে গেছে কতটুকু, আগে কার্যকর দৈর্ঘ্য ছিল এল, এখন হয়ে গেছে কত, 2.25 এল। তাহলে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত, কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কত, আগে শেষ কার্যকর দৈর্ঘ্য এল প্রাইম মাইনাস আদি কার্যকর দৈর্ঘ্য কত, এল, শেষ কার্যকর দৈর্ঘ্য কত, এল প্রাইমের মান কত, 2.25 মাইনাস আদি কার্যকর, 2.25 এল মাইনাস আদি কার্যকর দৈর্ঘ্য কত, এল, যা আছে তাই। তাহলে এখানে এল কমন নিলে কত থাকে, 2.25 মাইনাস এখানে 1, তাহলে কত, 1.25 এল। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তন। কেন পরিবর্তন হয়েছে, আমরা কার্যকর দৈর্ঘ্য, দোলনকাল 50% বাড়াইছি, এই জন্য কার্যকর দৈর্ঘ্য এল থেকে পরিবর্তন হয়ে 2.25 এল হয়ে গেছে, এবং এর জন্য কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে, শেষ কার্যকর দৈর্ঘ্য থেকে আদি কার্যকর দৈর্ঘ্য পরিবর্তন দিয়ে দেখলাম 1.25 এল, এতটুকু পরিবর্তন হয়েছে। তো আমাদেরকে চাইছে কত গুণ পরিবর্তন হবে, কত গুণ পরিবর্তন হবে সেটা কীভাবে বের করবো, বা কত গুণ বাড়াতে হবে সেটা, একে 100% দিয়ে গুণ করো, এটা 1-এর মধ্যে পরিবর্তন হয়েছে না, এল তো 1, তাহলে পার্সেন্টেজ নিলে কত হবে, 100 দ্বারা গুণ, 125%, তাহলে 125% বাড়াতে হবে, এটা এখানে লিখে দিলে হবে, কারণ 100 দিয়ে গুণ করলে কত, 25 চলে আসবে, তাহলে 125% বাড়াইতে হবে। অথবা এভাবে লিখতে পারো যে কত পার্সেন্ট বাড়াতে হবে, সেটা বাড়াতে হবে লিখলে কি হবে, বাড়াতে হবে সেটা হচ্ছে কীভাবে বের করবা, আদি কার্যকর দৈর্ঘ্য নিচে, শেষ কার্যকর দৈর্ঘ্য বা পরিবর্তন উপরে ইন্টু 100%, কত, এল কাটা 1.25 ইন্টু 100%, তাহলে কত, 125%। তো এই একটা ম্যাথ গেল, তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে আসছে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। সো আমাদের নেক্সট ম্যাথ যেটা, সেটা হচ্ছে এটা খুব সম্ভবত ঢাকা বোর্ড কত সাল, 2018, ঢাকা বোর্ড 8 সালে আসছে। এটা এর আগে আসছিল খুব সম্ভবত কুমিল্লা বোর্ড 9 সালে আসছে, আরও 2-1টা বোর্ড আসছে প্রথম ম্যাথটা। তো সেকেন্ড ম্যাথ যেটা, সেটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন, 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক, 40 সেন্টিমিটার, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য এল, দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে
এখানে বলছে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। আমরা কিন্তু হিসাব করব সেকেন্ডে, মিনিট বললেও আমরা হিসাব করবো কিসে, সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে 40 বার দোল দেয়, ঠিক আছে। মানে 60 সেকেন্ডে সে 40 বার তার পর্যায় সম্পন্ন করে, 60 সেকেন্ডে 40 বার পর্যায় সম্পন্ন করে। আর আমরা যে টিটা বের করি, এই টি, সেটা হচ্ছে একবারের সময়, একবার দোল দিতে যে সময় লাগে বা একবার পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে। তো আমরা এখান থেকে 40 বার থেকে বের করব একবার দোল দিতে কত সময় লাগে, সেটা হবে তার পর্যায়কাল। কার? যার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার তার। তারপর নেক্সট যেটা বলছে, যদি এর দৈর্ঘ্যটা 40 সেন্টিমিটার থেকে বাড়িয়ে 160 সেন্টিমিটার করা হয়, তবে 60 বার দুলতে কত সময় নেবে, তো সেটা আমরা বের করতেছি। তো এটা গেল। এরপরে ম্যাথটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে যদি তোমাকে বলে কত গুণ বাড়াইতে, তাহলে এই ম্যাথটা এখানেই কমপ্লিট করে দিলে হবে যে 1.25 গুণ বাড়ালেই হবে। যদি বলে কত পার্সেন্ট বা শতকরা কত পার্সেন্ট বাড়াইতে হবে, তাহলে 125% বাড়াইতে হবে। এখানে বলছে কত গুণ বাড়াইতে হবে, তাহলে এখানেই ম্যাথটা শেষ। তো এটা এখানে 1.25 গুণ, এল এর 1.25 গুণ বাড়াতে হবে, কারণ এটাই পরিবর্তন বা বাড়াতে হবে। পরিবর্তন মানে কি, বাড়ানো হয়েছে একটু। তো এর এর 1.25 গুণ বাড়াতে হবে। যদি বলতো যে কত পার্সেন্ট, তাহলে এই পর্যন্ত ম্যাথটা করতে হবে, ঠিক আছে। তাহলে এরপর আসো নেক্সট ম্যাথটা হচ্ছে কি, ও আচ্ছা 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়, তাই তো। তাহলে 40 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখে ফেলি সেকেন্ড কোশ্চেনটা। তাহলে 40 সেন্টিমিটার হচ্ছে তার আদি দৈর্ঘ্য, এটাকে ধরলাম L1, 40 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো দোলন সংখ্যা বলছে 40, প্রতি মিনিটে দোলন সংখ্যা কত, 40। তাহলে আমরা কি বের করতে হবে, এর টি বের করতে হবে। তাহলে প্রতি মিনিটে সে 40 বার দোলে, কিন্তু আমাদের টি যেটা, সেটা হচ্ছে একবারের দোলনের সময়। তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়মে দোলনকালটা বের করতে পারি। দোলনকালটা কীভাবে বের করতে পারি, যেমন ধরো 40 বার দুলতে টাইম লাগে কত, সময় লাগে 60 সেকেন্ড, ঠিক আছে। সুতরাং একবার দুলতে সময় লাগবে কত, 60/40 সেকেন্ড, কত আসে 1.5, খুব সম্ভবত 1.5 সেকেন্ড। আর একবার দুলতে যে সময় লাগে সেটাকে আমরা বলি কি, পর্যায়কাল। কারণ কোনো পর্যাবৃত্ত সম্পন্ন কণা তার একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হতে যে সময় নেয়, সেটাকে আমরা বলি তার দোলনকাল। সুতরাং এটাই তার দোলনকাল, কারণ এটাই একবার দুলতে যে সময় লাগে সেটা। তাহলে আমরা T1 ইকুয়াল টু লিখতে পারি 1.5 সেকেন্ড। ওকে, গেল এটা। নেক্সট যেটা পরে, যখন তার দৈর্ঘ্য চেঞ্জ করা হলো, L2 শেষ দৈর্ঘ্য লিখতে পারো, ওটাকে আদি দৈর্ঘ্য দিয়ে এটাকে শেষ দৈর্ঘ্য লিখতে পারো। শেষ দৈর্ঘ্য L2 দিলাম, সেটা হচ্ছে 160 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে সেকেন্ড 160 সেন্টিমিটার করার পর 60 বার দুলতে কত সময় নেবে, তো সেটা আমরা বের করব। সেটা 60 বার দুলতে কত সময় লাগবে সেটা বের করার আগে আমরা বের করব 160 সেন্টিমিটার করার পর একবার দুলতে কত সময় নেয়, সেটাকে 60 গুণ করে দিলে 60 বার দুলতে যে সময় লাগে সেটা বের হয়ে যাবে। তো তার একবার দুলতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলবো, পর্যায়কাল। তাহলে 160 সেন্টিমিটার করার পর তার দোলনকালটা আগে বের করি। T2টা আমরা জানি না, সেটা বের করব। তা আমরা যে কোনো দোলকের জন্য জানি, দোলকের সূত্র, দোলকের পর্যায়কাল, এটাই শুধু দোলকের জন্য ইউজ করবো। এটা যেহেতু একটা দোলক, সরল দোলক, তাহলে দোলকের জন্য আমরা জানি, এটা লিখবো আমরা জানি কি, আমরা জানি 2T=2π√L/g। তো সুতরাং প্রথমটার জন্য কি, সুতরাং কি হবে, প্রথম T1 প্রাইম, প্রথমটার জন্য প্রথমটা তো T1 ধরছি, তো T1=2π, এগুলো তো ধ্রুবক, এগুলো তো চেঞ্জ হবে না, জাস্ট এই L1/g। এবং দ্বিতীয়টার জন্য কি হবে, এবং T2টার জন্য কি হবে, সেম, সবই সেম, জাস্ট L2/g। যেগুলো চেঞ্জ হবে এগুলো, এটাকে 1 নম্বর দাও, এটাকে দাও 2 নম্বর, ঠিক আছে। তো ওটার মতোই 1 নং ভাগ 2 নং হতে পাই, কি পাই, T1/T2 ইকুয়াল টু, এই 2π কাটা যাবে উপর নিচে, আর কি থাকবে, উপরে থাকবে L1/g, নিচে থাকবে L2/g, ঠিক আছে। তো এই পাশে রুটগুলো আলাদা আলাদা করে দিই, √g ইন্টু, এটা যদি উপরে উঠে যায়
রুট ওভার অফ জিটা উপরে উঠে যাবে, আর রুট ওভার অফ L2টা নিচে চলে যাবে। রুট জি কাটা, তাহলে কি থাকবে রুট ওভার অফ L1 বাই রুট ওভার অফ L2, তার মানে একসাথে লিখে দিতে পারে কি রুট ওভার অফ L1 বাই L2 কি ইকুয়াল টু T1 বাই T2 ইকুয়াল টু রুট ওভার অফ কি পেলাম, উপরে আছে L1 নিচে আছে L2, দুইটার উপর রুট আছে যেহেতু আমি একসাথে দিয়ে দিলাম T1 বাই T2, ঠিক আছে। তারপরে উল্টাই দাও এটাকে উল্টাই দিলে কি হবে, কারণ আমাদের T2টা দরকার, এই জন্য উল্টাই দিলাম T1। এটা না করে আমরা কি করতাম, দুইকে এক দ্বারা ভাগ করলে আর উল্টাইতে হতো না, এখন এককে দুই দ্বারা ভাগ করার জন্য উল্টাইতে হচ্ছে। উল্টাই দিলে কি হবে, যেহেতু দুইটার উপর রুট আছে সমস্যা নেই, L2 বাই L1, ঠিক আছে। ইকুয়াল টু T2 ইকুয়াল টু কি হবে, T1টা ভাষা ছিল যে গুণ হয়ে যাবে T1 রুট ওভার অফ L2 বাই L1, ঠিক আছে। তো T1 ইকুয়াল টু L2 কত 160 সেন্টিমিটার আর L1 হচ্ছে 40 সেন্টিমিটার। এখানে একটা জিনিস, আমরা এটাকে মিটারে নিতে হবে, L2 বা L1কে মিটারে নিতে হতো যদি এটা অনুপাত না হতো। এখনও নিলেও চলবে, এখনও নিলে সেম মানে আসবে যেহেতু একটা অনুপাত, এখনও মিটারে নিয়েও করতে পারো অথবা সেন্টিমিটার যা আছে তা বসাইতে পারো, যেহেতু অনুপাত কাটাকাটিই যাবে, ঠিক আছে। কাটাকাটি গেলে মিটার করো আর সেন্টিমিটার করো মানে কি আসবে, এই জন্য আর মিটারে নিলাম না। বাট যদি কোনো রকম এটাকে দোলনকাল বের করতে পারে তখন কিন্তু আমাকে এটাকে মিটারে নিতে হবে, এটা সেন্টিমিটার আছে মিটারে নিতে হবে। এখন মিটার নিলে যে মান আসবে সেন্টিমিটারও সেম মানে আসবে, যেহেতু অনুপাত উপর নিচে কাটা যাবে, তাহলে যা আছে তাই আসবে। T1 আমরা জানি কত 1.5 সেকেন্ড, আর এটার অনুপাত কত, এটার অনুপাতটা 40 কাটা 4 4 16, তাহলে 4 আসলো না, √4 মানে কত 1.5 ইন্টু 2, দ্যাট মিনস 3 সেকেন্ড। তাহলে শেষ দোলনকাল যেটা সেটা পেলাম 3 সেকেন্ড, ওকে। শেষ যেটা দোলনকাল সেটাকে পেলাম 3 সেকেন্ড, হ্যাঁ। তো এই 3 সেকেন্ডটা কি অ্যাকচুয়ালি, এই 3 সেকেন্ডটা হচ্ছে T2, মানে 160 সেন্টিমিটার করার পর কার্যকর দৈর্ঘ্য তার দোলনকাল হয়ে গেছে 3 সেকেন্ড। কিন্তু আমাকে বলছে যে 160 সেন্টিমিটার হওয়ার পরে 60 বার দুলতে কত সময় নেবে, তাহলে এই T2টা হচ্ছে একবার দুলতে যে সময় লাগে, তাহলে 60 বার দুলতে কত সময় লাগবে, একে 60 দিয়ে গুণ করে দাও জাস্ট, কারণ T2টা হচ্ছে একবারের দোলনকালের সময়, ঠিক আছে। তাহলে 60 বার দুলতে কত সময় লাগবে, সুতরাং 60 বার দুলতে কত সময় লাগবে, 60 বার দুলতে সময় লাগবে ওকে। তো এটা হচ্ছে কি আমাদের T2 মানে হচ্ছে সেকেন্ড পর্যায় কাল, মানে হচ্ছে যখন কার্যকর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয়ে গেছে তখনকার আমার পর্যায়কাল, আমার কত 3 সেকেন্ড। পর্যায়কাল মানে হচ্ছে কি একবার পর্যায় সম্পন্ন করতে বা দোলন সম্পন্ন করতে যে সময় লাগে, কিন্তু আমার বের করতে বলছে 60 বার দোলনের কি সময় লাগবে যখন 160 সেন্টিমিটার করব। তো 60 বার একবার দুলতে লাগে এত সময় 3 সেকেন্ড, 60 বার দুলতে 3 ইন্টু 60 গুণ 3 সেকেন্ড কত 180 সেকেন্ড, বা 180 সেকেন্ডে 60 দিয়ে ভাগ করলে 3 মিনিট, 3 মিনিট 60 দিয়ে ভাগ করলে 3 মিনিট। তো এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের কত, নেক্সট কোশ্চেন হচ্ছে মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে দেখলো দোলকটি সঠিক সময় দেয়। পাহাড়ের পাদদেশ মানে হচ্ছে কি পাহাড়ের নিচু জায়গায়, নিচে পাহাড়ের নিচে, এটা এখানে সে নিয়ে গেল যে সেকেন্ড দোলকের আরেকটা কথা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেকেন্ড দোলকের পর্যায়কাল ইকুয়ালস টু 2 সেকেন্ড, এটা মাথায় রাখতে হবে। আর সেকেন্ড দোলকের পর্যায়কাল যেহেতু 2 সেকেন্ড, অর্ধ দোলনে কত সময় লাগে, অর্ধ দোলনে 1 সেকেন্ড সময় লাগবে। কারণ কি পর্যায়কাল মানে হচ্ছে একবার এই যে দোলক এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে আবার এখানে আসলে যে সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল, মানে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। সেটা সময় হতে সেকেন্ড দোলকে সেটাতে লাগে 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অর্ধ দোলন মানে কি, এখানে জাস্ট এখানে যাইতে কত সময় লাগে সেটাকে বলা হয় অর্ধ দোলন। সেখানে কত সময় লাগবে, এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে 2 সেকেন্ড লাগে, তাহলে এখান থেকে স্টার্ট করে এখানে গেলে কত সময় লাগবে 1 সেকেন্ড,
তাহলে আমরা এই জন্য বলবো অর্ধ দোলনে 1 সেকেন্ড সময় লাগে। এটা জাস্ট আমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে। তাহলে পাদদেশে নিয়ে দেখলো দোলকটি সঠিক সময় দেয়, মানে কি পাদদেশে তার দোলনকাল 2 সেকেন্ড, কারণ এটা কি সেকেন্ড দোলক। তাহলে পাদদেশে নিয়ে গেল, যে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে দেখলো দোলকটি সঠিক সময় দেয়। সঠিক সময় দেয় মানে কি, এটা একটা সেকেন্ড দোলক, এটার দোলনকাল যা 2 সেকেন্ড। পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের নিচে সে কত পেল, 2 সেকেন্ডই পেল। কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলো দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাই ফেলে। ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাই ফেলে মানে হচ্ছে ঘন্টায় কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড 30 সেকেন্ড হারায় মানে কি, 30 সেকেন্ড হারায় মানে সে ঘন্টায় দেখলো দোলকটি 3600 সেকেন্ডের জায়গায় 5000 কত 600 সেকেন্ড থেকে কত 30 সেকেন্ড বাদ দিলে কত 3590, না 90 না, 600 থেকে 30 বাদ দিলে কত 70, 570 এত সেকেন্ড পায় সে। এই যে এখানে ঘন্টায় 30 সেকেন্ড হারায় মানে হচ্ছে কি ঘন্টায় কত সেকেন্ড হয় টোটাল 3600 সেকেন্ড, তার থেকে 30 সেকেন্ড সে হারায় ফেলে, তাহলে তার সেকেন্ড কত 3570 সেকেন্ড সে পায়। তো পৃথিবীর ব্যাসার্ধ দিছে 6600 কিলোমিটার, আর অভিকর্ষ ত্বরণ g=9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন এটা এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি, পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল কত। পাহাড়ের চূড়ায় পাদদেশে কত, পাহাড়ের পাদদেশে সেকেন্ড দোলক, যেহেতু পাদদেশে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, কারণ সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এবং পাদদেশে সেটা সঠিক সময় দেয়, দ্যাট মিনস পাদদেশে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এখন আমাদেরকে বের করতে হবে চূড়ায় কত। চূড়ায় গিয়ে দেখলো 30 সেকেন্ড কমে যায়, তাহলে তার দোলনকালও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু 30 সেকেন্ড সে স্লো হয়ে যায়, 30 সেকেন্ড হারাই ফেলে মানে এই স্লো হয়ে গেছে ঘড়িটা, স্লো হওয়ার কারণে সে 30 সেকেন্ড হারাই ফেলছে। তাহলে আমরা এটাই বের করবো এখান থেকে। তো আমরা এটাই বের করবো যে পাহাড়ের চূড়ায় তার দোলনকাল কত, ঠিক আছে। এখন পাহাড়ের চূড়ায় সে বলছে 30 সেকেন্ড সময় হারাই ফেলে, তার মানে পাহাড়ের চূড়ায় 30 সেকেন্ড সময় কত ঘন্টায়, 1 ঘন্টায় হারাই ফেলে। তাহলে পাহাড়ের চূড়ায় প্রাপ্ত প্রতি ঘন্টায় প্রাপ্ত, এটা প্রাপ্ত চূড়ায় প্রতি ঘন্টায় প্রাপ্ত অর্ধদোলন কত হবে। অর্ধদোলন ব্যাপারটা আবার বুঝাচ্ছি, দোলন সংখ্যা কত হবে, 3600 থেকে 30 কম, এত টি মানে 3570টি। এখানে এতটি কেন হলো, তাকে বলছে 30 সেকেন্ড সময় হারাই ফেলে, কিন্তু আমি বের করলাম অর্ধদোলন এতটি। এটার মিনিং কি, কারণ আমি আগেই বলছি যে কোনো দোলক, এখানে আমি একটা দোলক ঝুলাই দিলাম, সে এখান থেকে টেনে ছেড়ে দিলে এখানে গিয়ে আবার এখান থেকে স্টার্ট করে এই প্রান্তে গিয়ে আবার ওখান থেকে এখানে আসলে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়। তাহলে অর্ধদোলন কোথায় সম্পন্ন হবে, এখান থেকে জাস্ট এই বিন্দুতে গিয়ে পৌঁছাইলে তার অর্ধদোলন সম্পন্ন হয়। এখন যেহেতু এটা একটা সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, দ্যাট মিনস সে এখান থেকে এখানে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে, কারণ এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে তার 2 সেকেন্ড সময় লাগে, দ্যাট মিনস এখান থেকে এখানে যাইতে তার 1 সেকেন্ড সময় লাগবে। আর এটাকেই বলতেছি অর্ধদোলন, কারণ অর্ধদোলন মানে দোলনের অর্ধেক, মানে অর্ধদোলন মানে কি এখান থেকে গিয়ে এখানে আসবে আবার এখান থেকে যাবে, সেটা হবে পূর্ণ দোলন। আর এখান থেকে জাস্ট এখানে গেলে অর্ধদোলনে দোলকের কত সময় লাগবে, 1 সেকেন্ড। সেকেন্ড দোলকের, সব দোলকের না, সেকেন্ড দোলকের, কারণ সেকেন্ড দোলকের পূর্ণ দোলনে 2 সেকেন্ড সময় লাগে, দ্যাট মিনস অর্ধদোলনে কত সময় লাগবে, 1 সেকেন্ড। তো অর্ধদোলনে 1 সেকেন্ড সময় লাগলে সে পাহাড়ের চূড়ায় 30 সেকেন্ড সময় হারাই ফেলে 1 ঘন্টায়। 1 ঘন্টায় টোটাল আছে 3600 সেকেন্ড, সে 30 সেকেন্ড হারাই ফেলে, তাহলে তার হাতে কত সেকেন্ড আছে, 3570 সেকেন্ড। যেহেতু সেকেন্ড দোলক প্রতি সেকেন্ডে একটা দোলন দেয়, কারণ এখান থেকে আমি বলছি সেকেন্ড দোলকের দোলনকাল 2, তার মানে 1 সেকেন্ডে কত দোলন দেয়, 1টি। তাহলে 3570 সেকেন্ডে কতটি দোলন দেবে, 3570টি অর্ধদোলন দেবে। এই জন্য আমরা অর্ধদোলনটা বের করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে পাহাড়ের চূড়ায় সে 3570টি অর্ধদোলন দেয়,
অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। কারণ তার 3600 সেকেন্ডই পার হয়েছে, কিন্তু সে স্লো হয়ে যাওয়ার কারণে তার দোলন দিছে কত? 3570টি। কিন্তু আমাদের সময় পার হয়েছে কত? 3600 সেকেন্ডই পার হয়েছে, কারণ 1 ঘন্টায় বলছে। তাহলে 1 ঘন্টায় সে দোলন পাচ্ছে কত? অর্ধদোলন পাচ্ছে কত? 3570টি। তাহলে একটি অর্ধদোলন দেয় কতটে? 3600 বাই 3570, এতটি। এখন আমাদের তো দোলনকাল অর্ধদোলনে হয় না, পূর্ণ দোলনে হয়। পূর্ণ দোলনে কয়টা অর্ধদোলন হবে? একটা, দুইটা। তাহলে দুইটা অর্ধদোলন কত সময় লাগবে? 3600 বাই 3500, 3600 বাই 3570 ইন্টু 2। এখান থেকে যা আসে তা এখান থেকে আসবে খুব সম্ভবত 2.0168 সেন্টিমিটার, সরি সেকেন্ড। তাহলে একটু কত? 2.0168 সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কি? পাহাড়ের চূড়ায় দুটি অর্ধদোলনের, এখানে দুটি অর্ধদোলনের প্রাপ্ত সময় কত? এত। আর দুটি অর্ধদোলন মানে কি? একটা পূর্ণ দোলন। একটা পূর্ণ দোলনের সময় মানে কি? তার পর্যায়কাল। কারণ কি? একটা পূর্ণ দোলনের যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। তাহলে সুতরাং পাহাড়ের চূড়ায় তার পর্যায়কাল কত? যা বের হয়েছে সেটা 2.0168 সেন্টিমিটার সেকেন্ড। তো এটা হচ্ছে তার পাহাড়ের চূড়ায় প্রাপ্ত দোলনকাল। তারপর নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের কত? সেম উদ্দীপকের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে একটা সূত্র আছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের, তো ওটা আমি প্রতিপাদন করলাম না, এখানে শুধু ম্যাথটা ইউজ হয়, কারণ প্রতিপাদন করতে অনেক কিছু প্রতিপাদন করতে হয়, তো এত টাইম অ্যাকচুয়ালি নাই, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই শুধু প্রতিপাদন করছি। তো এখানে একটা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের একটা এই যে এখানে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা যদি এইচ হয় আর পাহাড়ের পাদদেশে যদি দোলনকাল টি হয় এবং পাহাড়ের চূড়ায় যদি দোলনকাল টি প্রাইম হয়, তাহলে সূত্রটা হচ্ছে এইচ ইকুয়ালস টু √T/T'-1 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ আর। ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব? এই ম্যাথটা সলভ করব। আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র কি জানি? পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র জানি যে এইচ ইকুয়ালস টু নাম্বার, আমরা জানি এইচ, পাহাড়ের উচ্চতা যদি এইচ হয়, এইচ নির্ণয়ের সূত্র হচ্ছে √T/T'-1 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ। যেখানে এই টিটা হচ্ছে পাদদেশে দোলনকাল, টি প্রাইমটা হচ্ছে পাহাড়ের চূড়ায় দোলনকাল, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি কি বলে এটাকে? উচ্চতা। তাহলে আমরা এই দুটো উচ্চতাই জানি, সরি দুটোই দোলনকাল জানি। পাদদেশে দোলনকাল বলছে সঠিক সময় দেয় এবং বলে দিচ্ছে সেকেন্ড দোলক, সঠিক সময় সেকেন্ড দোলক, সঠিক সময় দিলে তার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। কারণ এটা হচ্ছে পাদদেশের দোলনকাল। পাদদেশের দোলনকাল মানে কি? পাদদেশে বলছে সঠিক সময় দেয়, সঠিক সময় দেয় কি? সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। আর চূড়ায় কত? এই যে একটু আগে বের করলাম, টি প্রাইম 2.0168 -1, আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার দিছে, আমাকে মিটারে নিতে হবে। 6400 ইন্টু মিটারে নিলে 10³ দ্বারা গুণ হবে। এখান থেকে হিসেব করে দেখবা আনসার আসছে কত? 5300 কত, সরি 53,760 মিটার। তো এটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা। ওকে, তো এটা গেল আমাদের সৃজনশীল কোশ্চেনটা। নেক্সট ম্যাথ যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে করছি, এখানে কত? এই ম্যাথটা অ্যাকচুয়ালি এই বইয়ে নাই, বাট এরকম ম্যাথ আসতে পারে, সেই জন্য আমি করে দিলাম। এরকম আকারে তোমাকে ম্যাথ দিতে পারে যে ডিটি অফ এক্স ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এক্স প্লাস 25x কোনো সরল দোলক কি সরলচন্দ্রিত স্পন্দনত কণার গতির সমীকরণ নির্দেশ করলে ওই কণার দোলনকাল কম্পাঙ্ক কত হবে? তাহলে এটা কিসের সমীকরণ? এটা একটা সরলচন্দ্রিত স্পন্দনের আমরা ব্যবকলন সমীকরণ, বা এটাকে বলা যায় কি, এই যে আমরা এটা প্রতিপাদন করছি এর আগে, কোথায় যেন, এই যে অন্তরক সমীকরণ, এটা এই যে
এই সমীকরণটা ডিটি অফ এক্স, সমীকরণটা লিখছি। তো একে আমরা কিসের সাথে তুলনা করব? এই সমীকরণটার সাথে তুলনা করব। নেক্সট সলিউশন যেটা ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি, যে কোনো সরলচলিত স্পন্দনরত কণার অন্তরক সমীকরণ। মানে এটা কি বোঝায়? একটা সরলচলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন কোনো কণার গতির সমীকরণ বোঝায় এটা, যেখানে ওমেগাটা কি, তার কৌণিক বেগ বোঝায়, ওমেগা স্কোয়ার। তাহলে এখানে তোমার যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি, ডিটি সবই ঠিক আছে, জাস্ট ওমেগার জায়গায় দিচ্ছি 25। তাহলে আমি এটার সাথে এটা হচ্ছে আইডিয়াল সমীকরণ, এর সাথে তুলনা করলে কি পাই? ডিটি স্কোয়ার এক্স প্লাস 25 এক্স ইকুয়াল টু 0। তাহলে ওমেগা সমান কত হবে? সুতরাং ওমেগা সমান কি, ওমেগা স্কোয়ার সমান, এর সাথে তুলনা করলে আমরা কি পাই? ওমেগা স্কোয়ার সমান 25। সুতরাং ওমেগা কত? √25 বা 5। আর ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, কিন্তু আমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে দোলনকাল, বের করতে বলছে কি এর দোলনকাল কম্পাঙ্ক কত। তাহলে এর দোলনকাল কি হবে? আমরা ওমেগা জানি, আর কিছুই জানি না। ওমেগা থেকে দোলনকাল টি কিভাবে যাব? আমরা জানি টি ইকুয়ালস টু 25 বাই ওমেগা। কিভাবে? কারণ ওমেগা সমান আমরা জানি 25 বাই টি। তাহলে টি ইকুয়ালস টু কি, ওমেগা নিচে চলে যাবে আর টিটা এখানে চলে আসবে। তাহলে টি ইকুয়ালস টু 25 বাই ওমেগা। 25/5 এখান থেকে হিসেব করে যা পাবা সেটা হচ্ছে তোমার দোলনকাল। আর কম্পাঙ্ক এফ কিভাবে বের করবা? এফ ইকুয়ালস টু এই ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 25 বাই টি। তো 25 ইন্টু 1 বাই টি লিখতে পারি আমরা এটাকে, 25 ইন্টু 1 বাই টি লিখতে পারি। আবার 1 বাই টি সমান হচ্ছে এফ বা এন, এখানে এন দেয় তোমার বইয়ে, এন কম্পাঙ্ক। 25 এই এনটা হচ্ছে কি 1 বাই টি মানে কি কম্পাঙ্ক। তো ওমেগা ইকুয়ালস টু পেলাম 25 এন। তো এন ইকুয়ালস টু কত হবে? ওমেগা বাই 25। তাহলে ওমেগা কত? 5/25। তো এটা হচ্ছে কি তোমার কম্পাঙ্ক। এখান থেকে যা আসবে সেটা হচ্ছে তোমার কম্পাঙ্কের মান। তো দ্যাটস ইট। ম্যাথ আর কিছু ম্যাথ থাকলে দেখি আমি, আর কিছু ম্যাথ বের হয় কিনা এখান থেকে। আছে, অনেক ম্যাথই আছে, তাও দেখবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা। আমি জাস্ট ইম্পর্টেন্টগুলো করে দিলাম।